আজ আমি তোমাদের জন্য একটা ভীষণ সুন্দর টাইম ট্রাভেল ড্রামা নিয়ে এসেছি, যেখানে আমরা দেখতে পাবো মডার্ন যুগের একজন ফুড ব্লগার মেয়ে টাইম ট্রাভেল করে প্রাচীন যুগে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে এখানকার নিষ্ঠুর ডিউকের প্রেমিকা হচ্ছে ও। তবে সমস্যা বাদে তখন যখন ও জানতে পারে ও নাকি 7 বছর আগে ডিউককে ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছিল, মানে বিশ্বাসঘাতকতা করেছিল। তবে ও সবাইকে কি করে বোঝাবে যে ও তো এই যুগেরই নয় বরং অন্য যুগের, তা আমরা এই ড্রামাতে দেখব। তাছাড়া এই ড্রামাতে আমরা 3টা লাইফ টাইমও দেখতে পাবো। আর ড্রামাটা সত্যি বলতে অসাধারণ, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই ড্রামার শুরুটা হয় মডার্ন যুগ থেকে, যেখানে বিশেষজ্ঞরা একটা কবর খুঁড়ে বের করেছে। আর সেই কবরটা ছিল প্রাচীন যুগের একজন সম্ভ্রান্ত ব্যক্তির, যার নাম ছিল ডিউক শু। তো ওই কবরের ভিতরেই তারা একটা চিঠিও পেয়েছে, যেটা ছিল একটা ইমোশনাল প্রেমপত্র। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে। পরের দিন আমাদের ফিমেল লিড আনানকে দেখানো হয়, যে নিজের বেস্টির সাথে জাদুঘরে আসে সেই চিঠি দেখার জন্য। তো অবাক হয়ে দেখে চিঠিতে লেখা আছে একটা কবিতা, আর কবিতার লাইনটা কিছু এমনই যে পৃথিবীতে কাউকে ভালোবাসলে কষ্ট তো পেতেই হয়। আমিও কষ্ট পেয়েছি, কিন্তু তাতে আমার কোনো আক্ষেপই নেই। আনান তো অবাক হয়ে ভাবে সেই যুগে ছেলেদের তো অনেকগুলো উপপত্নী থাকতো, মেয়েদের কোনো অভাবই ছিল না। আর সেই যুগের একজন পুরুষ হয়ে এই ডিউকসু কি করে এক নারীর প্রতি আসক্ত হতে পারে, এটা ভেবেই ও অনেক বেশি অবাক হচ্ছিল। তখনই ও চিঠিতে একটা আংটির নকশা দেখতে পায়। আনানের কাছে এই আংটিটা খুবই চেনা লাগে। তো এরপর ও বাড়ি ফিরে এসে নিজের জিনিসপত্র ঘাঁটতে শুরু করে এবং ওই নকশা অনুযায়ী ঠিক একই রকমের একটা আংটি পায়। আনান বেশ অবাক হয়ে ওই চিঠিতে যে কবিতাটা লেখা ছিল সেই কবিতাগুলো পড়তে শুরু করে এবং কবিতার শব্দগুলো উচ্চারণ করতেই সেখানে কি একটা ম্যাজিক হয় এবং আনান উধাও হয়ে যায়। এখান থেকে সিন চলে আসে প্রাচীন যুগে, যেখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে কিছু আততায়ীদের সাথে লড়াই করছিল। ঠিক ওই সময়ই আমাদের আনান টাইম ট্রাভেল করে এখানে পৌঁছে যায় এবং সোজা গিয়ে একটা আততায়ীর উপরে পড়ে। এতে তো ওই লোকটার অবস্থা খারাপ হয়ে যায়। পরিস্থিতি কিছু বুঝে ওঠার আগেই অন্য একটি লোক ওর উপরে অ্যাটাক করতে যায় তলোয়ার দিয়ে। এতে আনান তো ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, এখানে কি কোনো মুভির শুটিং হচ্ছে? ডিরেক্টর সাহেব তাড়াতাড়ি কাট বলুন, না হলে এ তো আমাকে সত্যি সত্যি মেরে দেবে। এদিকে ওই লোকটা যখন ওকে তলোয়ার দিয়ে আঘাত করতেই যাবে, তার আগেই ওই হ্যান্ডসাম ছেলেটা এসে ওকে বাঁচিয়ে নেয়। আনান কিন্তু তখনও জানে না যে ও টাইম ট্রাভেল করে প্রাচীন যুগে চলে এসেছে। তাই তো ওই ছেলেটাকে এবং ছেলেটির হাতে তলোয়ার দেখে অনেক বেশি ভয় পেতে থাকে। তবে এদিকে ছেলেটি যখনই আনানের চেহারা দেখে তখনই ছেলেটি অবাক হয়ে যায়। এমন মনে হচ্ছিল যে ছেলেটি আনানকে আগে থেকেই চেনে। ওই ছেলেটি তো আনানকে জড়িয়ে ধরে এবং সেই কালো মুখোশ পরা লোকেদের মারতে শুরু করে, যারা ওদের উপরে অ্যাটাক করেছিল। তবে সত্যিকারের এত রক্তারক্তি কাণ্ড দেখে আনান তো বেশ ভয় পেয়ে যায় এবং ভয়ে চোটে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সিন এখানে কাট হলে আমরা দেখতে পাই আনানের জ্ঞান ফেরে, কিন্তু ও নিজেকে একটা জেলের ভিতরে দেখতে পায়। আনান এবার বুঝতে পারে যে ও সত্যি সত্যি টাইম ট্রাভেল করে অন্য সময়ে চলে এসেছে। তখনই ও নিজের পাশে বন্দি থাকা আরেকজন বন্দিকে দেখে ভয় পেয়ে যায়। তখন আনান একটু সাহস নিয়ে তাকে জিজ্ঞেস করে এটা কার জেল। এতে ওই বন্দি জানায় এটা হলো ডিউক শুয়ের জেল। আর ডিউক শু এমন একজন ব্যক্তি যার নাম শুনলে পুরো লিয়াং সাম্রাজ্য ভয়ে কাঁপে। ডিউক শু অনেক বড় মাপের একজন যোদ্ধা, সাথে সে মেয়েদের থেকে 10 হাত দূরে থাকে, মেয়েদেরকে একদমই পছন্দ করে না। ডিউক শু এতটাই ট্যালেন্টেড যে তাকে মাত্র 28 বছর বয়সেই রাজগুরুর পদমর্যাদা দেওয়া হয়েছে। তার সাথে সে লিয়াং সাম্রাজ্যে এই জন্য কুখ্যাত ছিল কারণ সে কারাগারে বন্দীদের উপরে অনেক অকথ্য নির্যাতন করত। এ কারণে সবাই তাকে ভীষণ ভয় পায়। তো এবার ডিউক শুয়ের সম্পর্কে সবকিছু জানতে পেরে আমাদের আনান তো বেশ ভয় পেয়ে যায় যে ডিউক শু কি ওর উপরেও নির্যাতন করবে। তাই ও তাড়াতাড়ি চিৎকার করে ওকে জেল থেকে বের করতে বলে আর বলে, আমি কি করেছি, আমার কোনো অপরাধ নেই। তবে এভাবে কিছুক্ষণ চিল্লিয়ে ও নিজে থেকেই চুপ হয়ে যায়।
কারণ ওর ভীষণ ক্ষুধা পেয়েছিল। তখনই একজন গার্ড এসে ওকে অন্য একটি রুমে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। আনান তখন ভয়ে ভয়ে সব কিছু বলতে শুরু করে। আমার নাম হচ্ছে আনান, আমার বয়স 25 এবং আমি বেইজিংয়ের শানলিটুন নামে একটি গ্রামে থাকি, আর আমি একজন ফুড ব্লগার। তখনই আনানের নাকে সুস্বাদু হটপটের গন্ধ আসতেই ও তো পিছনে ফিরে তাকায় এবং সেই ছেলেটিকে দেখতে পাই যে টেবিলে আরামায়েশ করে বসে হটপট বানাচ্ছিল। আনান তো এটা ভেবেই অবাক হয়ে যায় যে এই প্রাচীন যুগে হটপট কোথা থেকে আসলো। তার মানে কি এই ছেলেটাও প্রাচীন যুগে টাইম ট্রাভেল করে চলে এসেছে? তো এখানে আমরা জানতে পারি যে এই ছেলেটাই হচ্ছে ডিউক শু। আনান ভাবে ডিউক শুও হয়তো প্রাচীন যুগে টাইম ট্রাভেল করে চলে এসেছে। তাই ও তখন ডিউক শুয়ের সাথে চায়না আর ইংলিশ মিক্স করে মানে চাংলিশে কথা বলতে থাকে এবং বলতে থাকে, তুমিও আমার মতো টাইম ট্রাভেল করেছো তাই না? তবে ডিউক শুয়ের মাথায় ওর একটা কথাও ঢোকে না, সবকিছু মাথার উপর দিয়ে যায়। এ থেকে আমরা বুঝতে পারি ডিউক শু প্রাচীন যুগে টাইম ট্রাভেল করে আসেনি, বরং ডিউক শু আসলেই প্রাচীন যুগেরই মানুষ। তো ডিউক শু আনানকে খাবার খেতে বলে। যেহেতু আনানের অনেক বেশি খিদে পেয়েছিল তাই ও কোনো কথা না ভেবেই খাবারগুলো খেতে শুরু করে। খাবারে সবকিছু ঠিকঠাক থাকলেও আনানের কাছে চিনিটা একটু কম মনে হচ্ছিল। তবে আনান এটা বলার আগেই ডিউক শু চিনি আনার আদেশ দেয়। এতে তো আনান অবাক হয়ে শুয়ের দিকে তাকায়। মনে হচ্ছিল যে ডিউক শু আনানের সকল পছন্দের সম্পর্কেই জানে। ডিউক শু আনানকে বলে, এত বছর পরে তুমি ফিরে এসেছো, কিন্তু তোমার ডিউককে না চেনার অভিনয় কেন করছো? আনান তো ওর কথার মানেই বুঝতে পারে না, আর বলে, আমি কেন তোমাকে চিনতে যাব? আমি যে এখানে কেন এসেছি তাই তো আমি জানি না। আমি শুধু এখন নিজের বাড়ি ফেরত যেতে চাই। এই কথা শুনেই সুতো রেগে যায় এবং বলে, তুমি কোথাও যেতে পারবে না। তোমার খাবারের মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছি, তো সেটার অ্যান্টিডোট পেতে হলে তোমাকে আমার প্রাসাদেই চাকরানি হয়ে থাকতে হবে। তবে আনান চাকরানি হয়ে থাকতে কিছুতেই রাজি হয় না, কিন্তু বিষের ভয়ে শেষমেশ ওকে ঝাড়ু হাতে প্রাসাদ পরিষ্কার করার কাজে লেগে যেতে হয়। এ সময় আনান রেগে রেগে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে আর বলে, অন্যরা টাইম ট্রাভেল করে কোনো উপপত্নী হয়, রাজকুমারী হয় বা অন্য কোনো বড় পদের মানুষ হয়, আর আমি হয়ে গেলাম একজন দাসী। সব দোষ ওই আংটিটার। কেন যে ওই আংটিটা আমি খুঁজতে গেলাম? তখনই আনানের মাথায় আসে, যদি এই যুগে ওই আংটিটাও খুঁজে বের করতে পারে তাহলে হয়তো ও নিজের দুনিয়ায় ফেরত যেতে পারবে, কিন্তু এখনও আংটিটা পাবে কোথায়? এদিকে আমরা শুকে দেখতে পাই যে ওই আংটিটা হাতে নিয়েছিল এবং গভীর চিন্তায় ডুবেছিল। সু মনে মনে প্রতিজ্ঞা করে, 7 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে ঠিকই, কিন্তু এখন আবার ফিরে এসেছো। তবে এখন আমি তোমাকে আর কোনো বাহানায় আমাকে ছেড়ে যেতে দেব না। এরপর রাতের বেলা আমরা আনানকে দেখি যে সেই বিষের অ্যান্টিডোট খুঁজতে সুয়ের রুমে আসে। অ্যান্টিডোট খুঁজতে খুঁজতে ও টেবিলের উপরে রাখা চিকেন ড্রামস্টিক খেতে শুরু করে। তখনই ওর নজর যায় সুয়ের হাতে। ও দেখতে পায় সুয়ের হাতেই সেই আংটিটা আছে। এতে ও আংটিটা খুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সু মুহূর্তেই বুঝে যায় যে এখানে কেউ এসেছে। তাই তখন ও আনানকে খাটের সাথে চেপে ধরে ছুরি বের করে। তবে আনানের মুখ দেখতেই সু থেমে যায় এবং মনে করে হয়তো ও নিজের প্রেমিকা আনানকে নিয়ে আবারও স্বপ্ন দেখছে। তাই তখন ও এটাকে স্বপ্ন মনে করে আনানকে আদর করতে শুরু করে। আনান তো এতে প্রচণ্ড লজ্জায় পড়ে যায় এবং ওর রাগও হচ্ছিল। ও রেগে সুকে লম্পট বলে এবং সেই ছুরিটা দিয়ে সুকে আঘাত করতে যাবে, তার আগেই সু ঘুমের ঘোরে কাঁদতে কাঁদতে বলে, তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আর এখন যখন এসেছো আমি তোমাকে কোথাও যেতে দেব না। আনান তো সুয়ের এমন ইমোশনাল দিক দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় যে এত কঠিন একজন ব্যক্তিত্বের মানুষ কি করে এতটা নরম স্বভাবের হতে পারে। তো এরপর পরের দিন সকালে সুয়ের ঘুম ভাঙে। বোঝাই যাচ্ছিল ঘুমটা বেশ ভালোই হয়েছে, কিন্তু ঘুম ভাঙতেই ও আনানকে নিজের পাশে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং রেগে গিয়ে আনানকে লাথি মেরে নিচে ফেলে দেয়, যেটাতে আনানও তো বেশ রেগে যায়। সু ওকে রেগে জিজ্ঞেস করে, তুমি আমার রুমে কি করছিলে? আনান নিজের ব্যথা পাওয়া কোমর চেপে ধরে রেগে বলে, আপনিই তো কাল রাতে আমাকে জোর করে জড়িয়ে ধরেছিলেন আর আমাকে যেতে দেননি, আর এখন সব দোষ আমাকে দিচ্ছেন। সু এটা বিশ্বাস করে না এবং বলে, তোমার এত বড় সাহস যে তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো, তোমাকে এখনই শাস্তি পেতে হবে। ঠিক তখনই কিছু দাসীরা এসে দরজায় নক করে, কারণ এখন সুয়ের
জামাকাপড় পাল্টানোর সময় হয়ে গেছে। তবে ওই দাসীদেরকে ফেরত পাঠিয়ে দিয়ে আনান এই দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেয় এবং সুকে জামাকাপড় পরাতে শুরু করে। তবে জামাকাপড় পরানোর বাহানায় আনান তো সুয়ের কাছ থেকে সেই আংটিটা খুঁজে বের করার চেষ্টা করে। সুও ভালো করে এটা বুঝতে পারে এবং আংটিটা ওর চোখের সামনে আনে। আনান এটা দেখে ওর কাছ থেকে আংটিটা কেড়ে নিতে যায়, তবে সু কিছুতেই সেটা দিতে রাজি হয় না। আনান বলে, এই আংটিটা দিয়ে দিন, এটাই একমাত্র প্রমাণ যে আমি এই দুনিয়ার লোক নই। দেখবেন আংটিটা পাওয়ার সাথে সাথেই আমি এখান থেকে চলে যাব। এই কথা শুনে সু আবারও রেগে যায় আর ওকে কাছে টেনে এনে বলে, কি বললে? তুমি চলে যাবে? তোমাকে আমি যেতে দেব না। কিন্তু পরক্ষণেই ও আবারও নিজের হুঁশে ফিরে এসে আনানকে নিজের থেকে দূরে সরায়। আনান এই সুযোগে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সু আবার ওকে ধরে ফেলে এবং গার্ডকে ডেকে আনানকে আবারও জেলে বন্দি করার আদেশ দেয়। তবে দৃশ্যটা কিছুটা অস্বস্তিকর হওয়ায় গার্ড নিজের চোখ ঢেকে আনানকে সেখান থেকে বন্দি করে নিয়ে যায়। পরের সিনে আমরা আনানকে জেলে দেখতে পাই। আনান এখানে জোরে জোরে কথা বলতে থাকে এবং প্রতিজ্ঞা করে বলে, আমি আর কখনোই ওই জল্লাদ ডিউক সুয়ের বাড়ির একটা দানাও স্পর্শ করে দেখব না। খাবার খাওয়া তো দূরের কথা। তখনই ওর নাকে সুন্দর মাংস পোড়ার গন্ধ আসে। ও গিয়ে দেখতে পায় যে সু জেলের পাশে বসেই সুন্দর করে মাংস গ্রিল করছে। আনানের প্রচুর খিদে পেয়েছিল, তাই তো খুবই করুণভাবে সেদিকে তাকিয়ে থাকে। এটা দেখে সু তখন গার্ডকে আদেশ দেয় আনানকে ছেড়ে দেওয়ার জন্য। জেল থেকে ছাড়া পেতেই আনান সোজা গিয়ে সুয়ের হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে খেতে শুরু করে। এটা দেখে সু তখন ওকে টিটকারি করে বলে, কেউ একজন চিৎকার করে এক্ষুনি বলছিল যে ডিউক সুয়ের বাড়ির নাকি একটা দানাও সে স্পর্শ করবে না, তাহলে এখন কি খাচ্ছে? আনান বলে, আমি তো বলেছি দানার কথা, দানা মানে ভাত, মাংসর কথা তো আর বলিনি। সু জিজ্ঞেস করে, এরকম মুখচোরামি স্বভাব তুমি কোথা থেকে শিখেছো? আনান বলে, আপনার কাছ থেকেই শিখেছি, কারণ আপনি সবসময় মুখচোরামি করেন। এদিকে সুয়ের বাড়ির সামনেই রাজ্যের রাজার গাড়ি এসে থামে। অন্যদিকে আমাদের আনানের তো খাওয়া শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ও আবারও জেলে ফেরত যেতে চাচ্ছিল না। ও ভাবছিল হয়তো সু ওকে আটকে নেবে, কিন্তু এটা করতে গিয়েই ও পা পিছলে পড়ে যাচ্ছিল। এমন সময় সু ওকে ধরে ফেলে আর ঠিক তখনই সেখানে গার্ড হুজি চলে আসে এবং দুজনকে এইভাবে দেখে নিজের চোখ আবারও ঢেকে ফেলে। এটা দেখে সু একটু অস্বস্তিতে পড়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এবার সুযোগ পেয়ে আনান সেখান থেকে পালানোর চেষ্টা করে। এ সময় ও জানতে পারে এখানে নাকি রাজ্যের রাজা এসেছিল, তাই ও তখন রাজার সাথে দেখা করতে যায়। তবে রাজা নাকি ততক্ষণে চলে গিয়েছে, এটাতেও হতাশ হয়ে যায়। তখনই হঠাৎ করে কোত্থেকে একটা ছোট্ট ছেলে এসে ওকে বলে, তুমি আসলেই অনেক অলস, এজন্যই তো রাজার সাথে দেখা করতে পারোনি। কিন্তু তুমি কেন রাজার সাথে দেখা করতে চাচ্ছ? আনান বলে, কারণ আমি রাজার কাছে ডিউক সুয়ের নামে নালিশ করতে চাই, কারণ ডিউক সু আমাকে অনেক বেশি অত্যাচার করে। ঠিক তখনই ওর পিছনেই সু এসে হাজির হয়। এটা দেখে আনান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। সু তখন গিয়ে ছেলেটিকে গ্রিটিং করে এবং বলে, মহারাজ, আপনার প্রাসাদে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি যে এই ছোট বাচ্চাটাই আসলে রাজা। তবে রাজা এখানে কিছুতেই প্রাসাদে ফিরে যেতে রাজি হচ্ছিল না। এতে সু তাকে বোঝায় আর বলে, রাজমাতা আপনার জন্য চিন্তা করবে। তখন গিয়ে বাধ্য হয়ে রাজা রাজি হয় ফিরে যেতে, কিন্তু একটা শর্ত দিয়ে বলে, আনানও আমাদের সাথে যাবে। এতে রাজি হয়ে আনানকে ওদের সাথে নিতে হয় রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে গিয়ে এত দামি দামি জিনিস দেখে আনান মনে মনে ভাবে, যদি এখান থেকে কোনো একটা দামি জিনিস চুরি করে নিই তাহলে মডার্ন দুনিয়াতে গিয়ে অনেক বেশি টাকা ইনকাম করা যাবে। এরপর সু রাজাকে পড়াতে বসে, কারণ ও হচ্ছে রাজগুরু। এই ফাঁকে আমাদের আনান সেখান থেকে একটা দামি জিনিস চুরি করার চেষ্টা করে, তবে সু ওকে হাতে নাতে ধরে ফেলে এবং সেটা কেড়ে নেয়। তখনই সেখানে রাজমাতা হাজির হয়। রাজমাতাকে দেখে ওরা তিনজনই রাজমাতাকে গ্রিটিং করে। আনান মনে মনে ভাবে, প্রাচীন যুগে সত্যি মেয়েদেরকে অনেক তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়, কারণ রাজমাতাকে দেখতে অনেক বেশি ইয়াং লাগছে। তবে আসলে ইনি রাজার বায়োলজিক্যাল মা নয়, বরং সৎ মা। তো রাজমাতা তখন রাজাকে বলে, তুমি এভাবে আমার আদেশ ছাড়া কোনো জায়গায় যাবে না, আমার তোমার জন্য চিন্তা হয়। এরপর রাজমাতা সুয়ের দিকে অনেক ইমোশনালভাবে তাকায় এবং বলে, চলো আজকে আমরা একসাথে খাবার খাই। তবে সুয়েতে মানা করে দিয়ে চলে আসে।
হঠাৎ করে রাজমাতা আনানের মুখ দেখতেই অবাক হয়ে যায় এবং অবাক হয়ে বলে, আপু তুমি এখানে? তো সিন এখানে কাট হলে আমরা দেখতে পাই আনান এবং সু ক্যারেজে করে চলে যাচ্ছে। আনান এখানে ওকে বিরক্ত করতে থাকে এবং বলতে থাকে যে আমি কি সত্যি রাজমাতার বোনের মতো দেখতে? তোমরা কেন বারবার আমাকে অন্য কারোর সাথে ঘুলিয়ে ফেলছো? সু এবার অনেক বেশি রেগে যায় এবং রেগে চিৎকার করে বলে, হঠাৎ করে তুমি উধাও হয়ে গিয়েছিলে 7 বছর আগে, আর এখন হঠাৎ করে আবারও চলে এলে, আর এখন সবাইকে না চেনার ভান করছো। আসলে তুমি চাচ্ছটা কি? আনান তো কিছুই বুঝতে পারে না যে সু কি বলছে। সু তখন রেগে ওকে ক্যারেজ থেকে নামিয়ে দেয়, যেটাতে আনান অনেক বেশি অপমান বোধ করে আর মনে মনে সুকে অভিশাপ দিয়ে বলে, তোর খাবারে যেন কোনো সময় মশলা না পড়ে, আর যখন বাথরুমে যাবি তখন যেন টিস্যু না পাস। এদিকে সু জানতো যে আনান মিষ্টির প্রতি কতটা দুর্বল, তাই ওর তো আনানের জন্য মায়া হতে থাকে। এদিকে এই লুব্ধি মেয়েটা বাইরে বের হলে কোনো না কোনো খাবার হাতে নেবেই। মডার্ন যুগের মেয়ে হিসেবে আনান অবশ্যই কোনো অন্যায় কাজ সহ্য করতে পারে না। ও দেখে কিছু গুন্ডারা মিলে একটা দোকানে ঝামেলা করছে, তাই ও রেগে গিয়ে সেই গুন্ডাদের গায়ে গরম স্যুপ ফেলে দেয়। এটাতে গুন্ডারা রেগে গিয়ে ওকে ছুরি দিয়ে আঘাত করতে যায়, তবে সময় মতো সেখানে নিংওয়াং নামে একটি ছেলে এসে ওকে বাঁচিয়ে নেয়। মূলত এটা হচ্ছে রাজপুত্র নিংওয়াং। ততক্ষণে সেখানে সুও চলে আসে আর রেগে গিয়ে ওই গুন্ডাদের বলে, তোদের সাহস হয় কি করে আমার ওমেনের উপরে আক্রমণ করার? তোরা কি মরতে চাস? তবে আনান একদমই চাচ্ছিল না যে ওর জন্য সু কাউকে মেরে ফেলুক, তাই ও সুকে শান্ত করার চেষ্টা করে। এদিকে আনানের এত সাহস দেখে নিংওয়াং ওর অনেকটা প্রশংসা করে। তবে অন্য পুরুষ আনানের প্রশংসা করুক বা আনানের ধারে কাছে আসুক, এটা সু একদমই পছন্দ করে না। ও জেলাস ফিল করে নিংওয়াংকে বলে, আমার প্রাসাদের লোকেদের আমি নিজেই রক্ষা করতে পারি, তো আপনার এখানে কোনো দরকার নেই। এটা বলে ও ওখান থেকে আনানকে নিয়ে যেতে যায়। তবে তার আগেই রাজকুমার নিংওয়াং আনানকে বলে, কাল আমার প্রাসাদে একটা কবিতা প্রতিযোগিতা আছে, আমি তোমাকেও ইনভাইট করছি, তুমি চলে এসো। আনানও এতে খুশি খুশি রাজি হয়ে যায়, যেটা দেখে আমাদের সু তো আরও বেশি জেলাস ফিল করে এবং আনানকে অন্য পাশে নিয়ে গিয়ে ঝাড়ি দিতে থাকে যে আনান কেন ওর সাথে কথা বলছে। তখনই পাশ থেকে এক ফেরিওয়ালা মিষ্টি ক্যান্ডি নিয়ে যাচ্ছিল। এটা দেখে সু সাথে সাথে সমস্ত ক্যান্ডি কিনে ফেলে, তাও আবার আনানকে দেওয়ার জন্য, কারণ আনান হচ্ছে ওর প্রিয়তমা। আনান তো এই ক্যান্ডিগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা লাগায়। তবে সুকে এভাবে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে ও সুকেও ওর সাথে আসতে বলে। পরের দিন প্রতিযোগিতায় গিয়ে আনান অনেক এক্সাইটেড হয়ে কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। এ সময় নিংওয়াংও মুচকি হেসে ওকে উৎসাহিত করে। আনান আধুনিক যুগের কিছু গানের লিরিক্স সেখানে কবিতা হিসেবে প্রেজেন্ট করে। তবে অবাক করার বিষয় হলো প্রতিযোগিতার বাকি পার্টিসিপেন্টরাও ওর কবিতার খুব সহজভাবেই জবাব দিয়ে দেয়। আনান তো এতে বেশ অবাক হয়। ও কিছুতেই এটা মেনে নিতে পারছিল না যে আধুনিক যুগের মানুষ হয়েও ও প্রাচীন যুগের মানুষদের কাছে হেরে যাচ্ছে। ও রেগে গিয়ে আরও কিছু কবিতা বলতে গেলে পাশের লোকেদের কাছ থেকে জানতে পারে এতক্ষণ ধরে ও যে সকল কবিতা বলেছে সেগুলো নাকি ডিউক সু আগে থেকেই লিখে রেখেছে। তো এটা শুনে ও তো আকাশ থেকে পড়ে আর মনে মনে ভাবে, ডিউক সু আধুনিক যুগের গানের লিরিক কি করে জানলো? তাহলে কি উনিও একজন টাইম ট্রাভেলার? ও যখন এগুলো ভাবছিল তখনই রাজমাতা ওর পাশ দিয়ে যাচ্ছিল। ওকে দেখে রাজমাতা জিজ্ঞেস করে, তুমি কেন ডিউক সুয়ের বাড়িতে দাসী হয়ে কষ্ট করছো? এতে তখন আনান নিজের অ্যাক্টিং মোড অন করে আর বলে, অভাবের তাড়নায় আমাকে বাধ্য হয়ে কাজ করতে হয়। রাজমাতা বলে, তুমি একদম আমার বড় বোনের মতো দেখতে। যদিও সেই বড় বোন আমার রক্তের বোন ছিল না, তারপরও আমি আজকে রাজমাতা হতে পেরেছি আমার সেই বড় বোন এবং ডিউক সুয়ের কারণে, এবং এখন নিরাপদে আছি। তো এখানে রাজমাতা আকার ইঙ্গিতে ওকে অপমান করার চেষ্টা করে এবং বলে, তুমি কেবলমাত্র আমার বড় বোনের একটা বিকল্প মাত্র, এই জন্যই সু তোমাকে নিজের কাছে রেখেছে। এবার স্বাভাবিকভাবেই এটা শুনে আনানের ভীষণ রাগ হয় যে সু ওকে শুধুমাত্র বিকল্প হিসেবে রেখে দিয়েছে। তবে এর থেকেও দুর্ভাগ্যের বিষয়, কেউ একজন পিছন থেকেই ওকে ধাক্কা মারে এবং ও নিচে পড়ে যেতে থাকে। তবে তখনই সেখানে সু এসে ওকে বাঁচিয়ে নেয়।
দুজনের মধ্যে একটু রোমান্টিক মুহূর্ত তৈরি হতেই যাচ্ছিল, তবে তার আগেই সেখানে নিংওয়াং চলে আসায় দুজনেই অপ্রস্তুত হয়ে যায়। আনান কিছু বলতেই যাবে তার আগেই সুওকে ঝাড়ি দিয়ে বলে, তুমি এত লাফালাফি কেন করো, ঠিকমতো থাকতে পারো না, উপর থেকে পড়ে গেলে কিভাবে? এটা শুনে আনান তো অবাক, কারণ ও নিজের চোখে পরিষ্কার দেখেছে গোলাপি পোশাক পরা একটা মেয়ে, যার গলায় একটা রূপোর নেকলেসও ছিল, সেই ওকে ধাক্কা মেরেছে। তো এসব কিছু শুনে নিউং বলে, আমি এই বিষয়ে ইনভেস্টিগেশন করছি। তবে সু তাকে থামায় আর বলে, এর কোনো দরকার নেই, আনান শুধুমাত্র একজন দাসী, তো ওর জন্য এত ঝামেলা করে লাভ নেই। এটা শুনে আনান অনেক বেশি অপমানিত বোধ করে, তবে চেয়েও কিছু বলতে পারে না, আর অসহায় হয়ে সোজা সুয়ের সাথেই চলে যায়। এদিকে সু যতই ওগুলো মুখে বলুক, ও তো ঠিকই চিন্তা হচ্ছিল আনানের জন্য, তাই ও নিজের লোকেদেরকে নির্দেশ দেয় এই বিষয়ে তদন্ত করার। আনান তো প্রচণ্ড রেগেছিল, কারণ সু ওকে দাসী বলে অপমান করেছে, তাই ও এই বিষয়ে সুয়ের সাথে কথা বলতে আসে এবং সুয়ের কাছ থেকে কৈফিয়ত চায়। সু এখানে ওকে রুডভাবে কথা বলতে থাকলে আনান রেগে গিয়ে বলে বসে, আপনার এরকম নিষ্ঠুর এবং খামখেয়ালি আচরণের জন্যই তো রাজমাতার বোন মানে আপনার প্রেমিক আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। এতে অবাক হওয়ার তো কিছুই নেই, আপনি যেমন কর্ম করেছেন তেমন ফল পেয়েছেন। তো এটা শুনে স্বাভাবিকভাবেই সুও অনেক বেশি রেগে যায় আর ওর গলা চেপে ধরে। তো কিছুক্ষণ পরেই ও নিজের হুঁশে ফিরতেই আনানকে ছেড়ে দেয়। আনান তখন রাগে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা নিংওয়াংকে দেখি যে রাজমাতার সাথে দেখা করতে আসে। নিংওয়াং এখানে রাজমাতাকে বলে, আপনার উচিত ডিউক সুকে নিজের হাতের মুঠোয় রাখা, আর এটা একমাত্র তখনই সম্ভব যখন আপনি মিলিটারি পাওয়ার তার কাছ থেকে কেড়ে নেবেন এবং আমাকে দেবেন, তাহলে আমি আপনাকে সব কিছুতেই সাহায্য করব। রাজমাতা এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ সে সুকে ভালোবাসে এবং সুকে নিজের করে রাখতে চায়, আর এটাই একমাত্র পদ। সু দুর্বল হলে সে সুকে নিজের হাতের মুঠোয় রাখতে পারবে, কারণ উনি চাই সু যেন শুধু তাকেই ভালোবাসুক। এতে করে ওই আনান মেয়েটা যদি তার বোনও হয় তাতেও তার কোনো যায় আসে না। অন্যদিকে আমরা আনানকে দেখি যে রাতের বেলা লুকিয়ে একটা ম্যাপ বানাচ্ছিল, যাতে সহজেই এই প্রাসাদ থেকে পালানো যায়। তবে তখনই সেখানে কিছু কালো মুখোশধারী লোকেরা আক্রমণ করে। এটা দেখে আনন্দ ভয়ে একটি রুমের ভিতরে ঢুকে যায়, আর ওই রুমটাই ছিল আমাদের সুয়ের। সু তখন গোসল করে বের হয়, আর তখনই অসাবধানতাবশত ওর নিচে পড়ে থাকা তোয়ালেটাও খুলে যায়। আনান এতে ভীষণ লজ্জা পেয়ে চোখ ঢেকে নেয়। ঠিক তখনই সেখানে দুইজন আততায়ী ঢুকে পড়ে। এটা দেখে সু তখন নিজেই ওদের সাথে লড়াই করতে শুরু করে। ওদের মধ্যে একজন লোক তখন আনানের দিকে অ্যাটাক করতে যায়। আনান প্রথমে একটু ভয় পেলেও খুবই বুদ্ধিমত্তার সাথে পাশে থাকা একটি পাত্রের সাহায্যে লোকটির মাথায় আঘাত করে এবং তলোয়ারের আঘাত থেকে বেঁচে যায়। সুও তখন তাড়াতাড়ি বাকি আততায়ীদেরকে খতম করে এবং আনানকে নিজের দিকে টেনে নেয়। আনান প্রথমে হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে, তবে পরক্ষণেই নিজের হুঁশে ফিরে এসে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। সু তখন মরে যাওয়া ওই আততায়ীদের তল্লাশি করে একটা টোকেন পায়, এবং এই টোকেন কার তা আমরা একটু পরেই জানতে পারবো। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই রাজমাতা সুকে ডেকে পাঠায় আর বলে, শুনলাম কাল নাকি তোমার প্রাসাদে হামলা হয়েছিল, তো তুমি ঠিক আছো তো? আর ভুলে যেও না, আজকে আমাদেরকে ফাহুয়া মন্দিরে প্রে করতে যেতে হবে। যেহেতু মিলিটারি পাওয়ার তোমার হাতে, তাই আমাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু তোমার, আর দায়িত্ব ঠিকভাবে পালন না করতে পারলে কি হবে তা তো তুমি জানোই। তবে এই কথা বলতে না বলতেই হঠাৎই কিছু গুপ্তচর সেখানেই অ্যাটাক করে বসে। সুত তখন রাজমাতা এবং রাজাকে বাঁচানোর জন্যই উঠে পড়ে লাগে। এতে করে ও নিজের হাতে অনেক বেশি আঘাত পায়, যেটা দেখে রাজমাতা তো ওর দিকে এগিয়ে যেতে চায়। সমস্ত লোকেদেরকে মেরে ফেলার পরে সেখানে নিংওয়াং এসে হাজির হয় এবং রাজমাতা আর রাজার বিষয়ে জানতে চায়। তখন একজন উচ্চপদস্থ কর্মকর্তা যার নাম চু, সে এসে রাজমাতার কাছে সুয়ের নামে নালিশ করে এবং বলে, আপনাদের নিরাপত্তার ব্যবস্থায় তো সে আছে, কিন্তু সুয়ের উপস্থিতিতেই আজ আপনাদের উপরে অ্যাটাক করা হলো। তো বোঝাই যাচ্ছে উনি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না। তাই এখন আপনার উচিত ওনার কাছ থেকে মিলিটারি পাওয়ার কেড়ে নিয়ে আমাদের নিংওয়াংকে দিয়ে দেওয়া। এটা শুনে নিংওয়াং একটু লজ্জা লজ্জা ভাব করে বলে, আরে না, আমি তো সামান্য একজন রাজকুমার, আমি কি সব দায়িত্ব সামলাতে পারবো?
রাজমাতা কোনো কথা বলে না, তবে সুও আর কোনো কথা বাড়ায় না। ও চুপচাপ নিজের শিলমোহরটা দিয়ে দেয় এবং নিজের পদ থেকে পদত্যাগ করে সেখান থেকে চলে যায়, যেটা কিনা রাজমাতা এবং নিংওয়াং চাচ্ছিল। সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে নিংওয়াং রাজমাতাকে বলে, তো যেহেতু আমি আমার কথা রেখেছি, এখন আপনি আপনার কথা রাখুন আর আমাকে ওই মিলিটারি পাওয়ার দিয়ে দিন। রাজমাতাও বলে, আমি তোমাকে কখনোই কথা দেইনি যে আমি তোমাকে মিলিটারি পাওয়ার দেব। শুধু কথা দিয়েছিলাম যে সুকে মিলিটারি পাওয়ার থেকে সরিয়ে দেব। আর তাছাড়া আমার তো তোমাকে শাস্তি দেওয়া উচিত, কারণ এসব কিছু গুপ্তচরের অ্যাটাক তো শুধুমাত্র একটা নাটক ছিল। তারপরও ওরা কেন সুকে আঘাত করলো, এই কৈফিয়ত চাই আমি তোমার কাছ থেকে। এটা শুনে নিংওয়াং আর কিছু বলতে পারে না। যদিও ওর রাগ হচ্ছিল, তারপরও রাজমাতার উপরে কথা বলার আদেশ ওর নেই। এদিকে আনন্দ বিরক্ত হয়ে নিজের কাজ করছিল। তখনই সেখানে গার্ড হুজি সুকে নিয়ে আসে এবং বলে, চিকিৎসকের আসতে কিছুটা দেরি হবে, তাই আপনি দয়া করে আমাদের ডিউক সুয়ের একটু চিকিৎসা করে দিন, তাকে মেডিসিন লাগিয়ে দিন। আনান এতে রাজি হয়ে যায়, তবে এত রক্ত দেখে ওর তো হাত পা কাঁপতে শুরু করে। ওষুধ লাগানোর সময় সুওকে আবারও টিটকিরি মেরে কথা বলতে থাকলে আনান তো রেগে যায় এবং রেগে সেখান থেকে উঠে চলে যেতে চায়। আর যেতে যেতে শপথ করে বলে, এই নিষ্ঠুর ডিউকের উপরে আর কখনোই আমি করুণা করব না, যদি করেছি তাহলে আমার নাম সকিনা। তো যাই হোক, পরের দিন সকালবেলা সু ঘুম থেকে উঠে জানতে পারে যে আনান নাকি রান্নাঘরে গিয়েছে রান্না করতে। এতেও মনে মনে খুশি হয়ে যায় আর ভাবে আনান হয়তো ওর মন জয় করার জন্য ওর জন্য খাবার রান্না করছে। তবে সেখানে গিয়েও দেখে আনান নিজেই রান্না করেছে আর নিজেই খাচ্ছে। এটা দেখে ও তো রেগে যায় এবং রেগে গিয়ে আনানের কাছ থেকে খাবার পাত্রটা কেড়ে নিয়ে বলে, আজ সারা দিন তুমি না খেয়ে থাকবে, এটাই তোমার শাস্তি। আনান তো বুঝতেই পারে না যে ও আবার কি করলো। এরপর আমাদের ছোট্ট কিউট রাজা সুয়ের কাছে পড়াশোনা করতে আসে। সুওকে পড়াতে বসায় এবং পাশে বসে আনান কালি বাটছিল। এদিকে সারাদিন না খেয়ে থাকায় আনানের পেট তো ক্ষুধায় একদম চৌচির, যেটা আমাদের রাজাও লক্ষ্য করছিল। তবে পড়াশোনায় মনোযোগ না দেওয়ায় সু তো রেগে যায় এবং ওকে বকা দিতে থাকে, যেটাতে আনানও সুয়ের উপরে রেগে যায় আর বলে, একটা বাচ্চার উপরে কত চাপ দেবে, আমাদের ছোট্ট রাজা এখন একটি বাচ্চা মাত্র, এই বয়সে এত পড়ালেখা ভালো না। তবে এতে করে সু রেগে গিয়ে আনানকেও রাজার সাথেই শাস্তি দেয় এবং বলে, তোমরা দুজনেই এখন এই পুরো বইটা কপি করে লিখবে, যতক্ষণ না লেখা হবে ততক্ষণ উঠবে না। তো এতে আনান রেগে গিয়ে মনে মনে বিড়বিড় করে বলে, তুই দেখে নিস, তুই তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবি। তো এরপর শাস্তি কমপ্লিট করে রাতের বেলা আনান এবং রাজা দুজনে মিলে চাঁদ দেখে বসে বসে। এই সময় ওরা একে অপরের মনের কথা শেয়ার করে। রাজা এখানে বলে, ডিউক সু মোটেই আগে এরকম ছিল না, বরং সে একজন সুখী মানুষ ছিল। কিন্তু ছোটবেলায় তার মা বাবা মারা যায় এবং যখন আমার বাবা মানে আগের রাজা মারা গিয়েছিল, তখন তার কাছে আমার দেখাশোনার দায়িত্ব দিয়ে গিয়েছিল। ব্যাস, তখন থেকেই তিনি ধীরে ধীরে এরকম কঠোর আর অনেক নৃশংস একজন ব্যক্তি হয়ে উঠেছে। আর আমি মনে করি হয়তো আমার দায়িত্ব পালন করতে গিয়েই আজ তার এই অবস্থা। যাই হোক, পরের দিন সকালবেলা সিন দেখানো হয়। নিংওয়াং অনেক রেগে মেগে রাজমাতার সাথে দেখা করতে আসে এবং বলে, আপনি কেন রাজাকে ডিউক সুয়ের বাড়িতে পাঠিয়েছেন আর আমাকে একবারও বললেনও না। আসলে ও এখানে ভয় পাচ্ছিল রাজা যদি ডিউক সুয়ের সাথে বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, পরে ওর সমস্ত প্ল্যানই ভেস্তে যাবে। রাজমাতা বলে, এখন স্বয়ং রাজা যদি চায় যে সে ডিউক সুয়ের কাছে পড়াশোনা করতে যাবে, তাহলে আমি তাকে কিভাবে আটকাই। তো শেষমেশ না পেরে এরা দুজনই চলে আসে রাজাকে নিতে। সুয়ের প্রাসাদে ঢুকতেই ওরা দেখতে পায় আনান রাজার ঘুড়িটা গাছে আটকে গিয়েছিল, সেটা পারতে গিয়ে পড়ে যেতে যাচ্ছিল। তবে সময় মতো নিংওয়াং ওকে ধরে ফেলে। এতে আনান খুশি হয়ে নিংওয়াংকে ধন্যবাদ জানায়। তবে নিংওয়াং বলে, তুমি একজন মেয়ে আর মেয়েদের এত লাফাং ঝাফাং করা উচিত না, তোমার উচিত নারী সুলভ ব্যবহার করা। এটা শুনে আনানের তো বেশ রাগ হয়। আনান বলে, নারীরাও পুরুষের থেকে কোনো অংশে কম নয়, নারীরাও অনেক বেশি দায়িত্ব পালন করে, তাদের কাঁধেও অনেক বেশি দায়িত্ব আছে।
এমনকি তারা চাইলে একটা রাজ্যও সামলাতে পারে। তো আনানের এই কথাগুলো শুনে কেন জানি না রাজমাতার মুখ ভয়ে শুকিয়ে যায় এবং তার হাত থেকে চাপ পড়ে যেতে নাই। রাজমাতা বাহানা দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে চায়, তবে যাওয়ার পথে ওর সাথে শুয়ে দেখা হয়ে যায়। রাজমাতা সুকে জিজ্ঞেস করে, তুমি কি আনানের সাথে নিজের সম্পর্ক আবারও ঠিক করে নিতে চাচ্ছ? এতে সু নির্বিকারভাবে বলে যে মেয়ে 7 বছর আগে কোনো বলা কওয়া ছাড়া আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু মনে করছি যে আনান এত বছর পর ফিরে এসে শুধুমাত্র বোকা হওয়ার অভিনয় করছে আর সব কিছু ভুলে যাওয়ার অভিনয় করছে, তাই সত্যিটা হাতে নাতে ধরার জন্য ওকে নিজের কাছে রেখেছি। রাজমাতা বলে, এমনও তো হতে পারে যে ও সত্যি আমাদের আনান নয়, বরং অন্য কেউ। সু তখন কথা ঘোরানোর জন্য রাজমাতাকে সেই গুপ্তচরদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, যারা ওদের উপরে অ্যাটাক করেছিল। রাজমাতা এতে ভয় পেয়ে যায় এবং বলে, আমি কি করে এসব বিষয়ে জানবো? তবে সু তখন সেই টোকেন বের করে, যেটা দেখে রাজমাতা তো ভয় পেয়ে যায়, কারণ এই টোকেনটা আসলে তার এবং সেই গুপ্তচরদেরকে নিজের টোকেনটা দিয়েছিল। এখন রাজমাতা ধরা পড়তেই কান্নায় ভেঙে পড়ে এবং সুকে বলে, আমি তোমাকে ভালোবাসি, এজন্য এসব কিছু করেছি। তবে রাজমাতার কথা বলার মাঝেই সু তাকে থামিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই আনান এতক্ষণ লুকিয়ে এদের কথা শুনছিল। যাই হোক, এরপর আমাদেরকে বিকেলের সিন দেখানো হয়, যেখানে এরা 4 জন মিলে গ্রিল চিকেন বানাচ্ছিল। আনান একদিকে নিংওয়াংয়ের সাথে কথা বলায় ব্যস্ত এবং এদিকে রাজা আর সু বসেছিল। রাজা সুকে জিজ্ঞেস করে, আপনি কবে আনান আন্টির সঙ্গে নিজের সম্পর্কটা ঠিক করে নেবেন? তবে সু এই প্রশ্নের উত্তর দিতে চায় না, আর কথা ঘোরানোর জন্য ও তখন রাজাকে বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে থাকে, যাতে রাজার কথা বলতে না পারে। এদিকে নিংওয়াং তো নিজের ছোটবেলার অনেক ইমোশনাল সব কাহিনী শুনিয়ে আনানকে ইমোশনাল করার চেষ্টা করছিল, মানে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছিল। ও বলে, আমি ছোটবেলা থেকেই কারাগারে বড় হয়েছি, যার কারণে সবাই আমাকে এখনও অপমান করে। তো ওর এই কষ্টের কাহিনী শুনে আমাদের আনান তো ইমোশনাল হয়ে যায় আর ওকে সান্ত্বনা দেয়। এরপর নিংওয়াং চলে যাওয়ার সময় আনান ওকে বিদায় জানায়, যেটা দেখে সুর রেগে যায় আর বলে, ওর প্রতি যখন এতই দরদ, তাহলে ওর প্রাসাদে গিয়েই কেন থাকছো না? আমার প্রাসাদে কি করছো? তবে এদিকে আমাদের আনানের তো নিংওয়াংয়ের জন্য করুণা হচ্ছিল ওর ছোটবেলার দুঃখের কথা শুনে, কিন্তু ও তো জানতো না যে নিংওয়াং আসলে কতটা খারাপ এবং দুষ্টু প্রকৃতির লোক। পরের দিন আমরা দেখতে পাই আনান নিজে সমস্ত কিছু গুছিয়ে এই প্রাসাদ থেকে পালানোর চেষ্টা করছে, তবে ও তখন হাতে নাতে ধরা পড়ে যায় আর শুয়ের কাছে বাহানা দিয়ে বলে, আমি পালাচ্ছিলাম না, আমি শুধু ক্যান্ডি কিনতে যাচ্ছিলাম। কিন্তু সু ওকে যেতে দেয় না। এরপরও পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করতে গেলে দেখে গাইড হুজি সেখানে আগে থেকেই ওর জন্য অনেক অনেক ক্যান্ডি নিয়ে হাজির। অবশ্যই এটা সুই ওর জন্য পাঠিয়েছে। তো এত ক্যান্ডি পেয়েও খুশি হয়ে গাছের মাথায় উঠে সেগুলো খায়। তবে এত ক্যান্ডি খাওয়ার কারণে ওর পেটে ব্যথা হতে থাকে এবং ও গাছ থেকে নামতে চাচ্ছিল না। তবে নিচে বসে থাকা সু তখন ওকে ভয় দেখিয়ে বলে, গাছে কিন্তু সাপ আছে। এটা শুনে ও ভয় পেয়ে যায় এবং নিচে পড়ে যায়। তবে সু ওকে বাঁচিয়ে নেয়। আনান বুঝতে পারে সু শুধুমাত্র ওকে নিচে নামানোর জন্য সাপের ভয় দেখিয়েছে, তাই ও রেগে সেখান থেকে চলে যেতে চাইলে সু সেই বিষের কোটাটা বের করে আর বলে, অ্যান্টিডোট কিন্তু দেব না। এটা শুনে ও তো অনেক বেশি রেগে যায় আর রেগে গিয়ে সুকে বলে, আপনি যতই আপনার প্রেমিকার বিকল্প হিসেবে আমাকে এখানে জোর করে রেখে দিতে চান না কেন, আমি কখনোই আপনার বন্দী হয়ে থাকবো না বা কারোর বিকল্প হয়েও থাকবো না। এটা শুনে সু তো অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে আনান নিজেকে অন্য কারোর বিকল্প মনে করছে। তাই ও তখন আনানের ভুল ধারণা ভাঙায় এবং বলে, আমি কখনোই তোমাকে বিষ দেইনি, শুধুমাত্র তোমাকে নিজের কাছে রাখার জন্য বিষ দেওয়ার নাটক করেছিলাম। সুয়ের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। ও এখনও মনে করছিল আনান হয়তো নাটক করছে সব কিছু ভুলে যাওয়ার। তাই তখন ও আনানকে রান্নাঘরে নিয়ে আসে আর বলে, এই রান্নাঘরেই তুমি আমার জন্য প্রথমে কেক বানিয়েছিলে এবং এই জায়গায় আমরা বসে হটপট খেতাম আর এই জায়গায় আমরা ড্রিঙ্ক করে একসাথে কথা বলতাম এবং এই জায়গায় তুমি আমাকে প্রথমবারের মতো কিস করেছিলে। এখনও কি তোমার কিছু মনে পড়ছে না, নাকি তুমি এখনও নাটক করছো? তো এসব কিছুর পরেও আনানের মাথায় কিছু ঢুকছিল না। ও বিশ্বাসই করতে চাচ্ছিল না,
কারণ 7 বছর আগে ওর বয়স ছিল মাত্র 18 এবং তখনও কাউকে ভালোবাসা তো দূরে থাক, কাউকে ডেট করার কথাও ভাবেনি। এত কিছুর পরেও আনান সব কিছু অস্বীকার করছে দেখে সু অনেক বেশি কষ্ট পায় এবং ওকে কোলে করে জোর করে রুমে নিয়ে যায়। সেখানে ও আনানকে নিজেদের হৃদয়ের আকৃতির একটা কাগজ দেখায় এবং জোর করে আনানকে কিস করতে থাকে, যেটাতে আনান রেগে গিয়ে ও ঠোঁট কামড়ে দেয় এবং ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। পরের দিন শাস্তি হিসেবে সু ওকে ঘরের মধ্যে বন্দি করার আদেশ দেয়। আনান তো খুবই বোর ফিল করছিল, তাই ও এক দাসীকে দিয়ে রাজাকে ডেকে পাঠায় রাজাকে নিয়ে ঘুরতে যাবে বলে। এ সময় আনানের মাথায় বারবার সেই কিসের দৃশ্যটাই আসছিল, তাই ও নিজের মাথা চাপড়ে নিজের মাথাকে শান্ত করার চেষ্টা করে। এরপর ও রাজাকে নিয়ে ঘুরতে বের হয়। তবে পথে ও খেয়াল করে যে কিছু লোক ওদেরকে অনুসরণ করছে। বিপদ বুঝতে পেরে আনান তখনই রাজাকে বাঁচানোর জন্য একটা গলিতে ঢুকে পড়ে এবং রাজাকে লুকিয়ে নিজেই বাইরে বেরিয়ে আসে আর ওই আততায়ীদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। তবে রাজাকে না পেয়ে ওই লোকেরা তখন ওকেই মেরে অজ্ঞান করে নিয়ে যায় নিংওয়াংয়ের প্রাসাদে। জ্ঞান ফিরতেই নিংওয়াংকে দেখে ও ভাবে হয়তো নিংওয়াংই ওকে বাঁচিয়েছে। তবে আসলে এসব কিছু তো নিংওয়াংই করেছিল রাজাকে মারার জন্য। তবে ওর প্ল্যান ভেস্তে গিয়েছে, তাই এখনও নতুন প্ল্যান করে যে আনানকে জিম্মি করে ও সুয়ের কাছ থেকে টাইগার সিলমোহরটা নিয়ে নেবে, তাহলে ওর কাছে অনেক বেশি ক্ষমতা চলে আসবে। অন্যদিকে সু তখন খবর পাই যে আনান নাকি রাজাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। এতে তো প্রচণ্ড রেগে গার্ড হুজিকে নিয়ে বাইরে বের হয়। তবে এর আগেই সেখানে রাজা এসে হাজির হয় এবং সব কিছু ওকে খুলে বলে। তখনই সেখানে একটা তীরসহ চিঠি একটা খাম্বায় এসে আটকায়, যেই চিঠিতে লেখা ছিল, সু, যদি তুমি আনানকে বাঁচাতে চাও তাহলে শীঘ্রই জঙ্গলে টাইগার সিলমোহর নিয়ে চলে আসো, নাহলে আনানের মৃতদেহটা আমি তোমার কাছে পাঠিয়ে দেব। সু তখন সেই টাইগার সিলমোহরটা নিয়ে আসে এবং রাজার হাতে তুলে দেয় আর বলে, এই সিলমোহরের একমাত্র উত্তরাধিকারী আপনি, এছাড়া আর কেউ নয়। রাজমাতা এতে ইমোশনাল হয়ে যায় এবং ওকে আটকানোর চেষ্টা করে। তবে এখন ওকে আনানকে বাঁচাতে যেতে হবে, তাই ও কারোর কথা না শুনে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আনানকে বাঁচাতে। এদিকে নিংওয়াংয়ের মুখোশ ফাঁস হয়ে গিয়েছিল, তাই ও তখন নিজের আসল রূপে চলে আসে এবং ওর কাছে টাইগার সিলমোহর চায়, না হলে ও আনানকে মেরে ফেলবে। তো এটাতেই সু তখন নকল সিলমোহর ওর দিকে ছুঁড়ে দিতেই চারপাশে সুয়ের লোকেরা সেখানে ধোঁয়ার বিস্ফোরণ ঘটায় এবং এই সুযোগে সু তখন আনানকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে যাওয়ার আগেই নিংওয়াং তীর ছড়ে সেটা গিয়ে সোজা লাগে সুয়ের গায়ে। সুয়েতে আহত হয়ে পড়ে আর কিছু দূর যেতেই ও ঘোড়া থেকে পড়ে যায়। আনান তখন নিচে নেমে আসে এবং দেখতে পায় যে সু সত্যি অনেক বেশি আঘাত পেয়েছে। আনান এতে কান্না করতে করতে বলে, আমার মতো বিকল্প কাউকে বাঁচানোর জন্য কেন আপনি নিজের জীবন ঝুঁকি নিতে গেলেন? এতে সু তখন খুবই ক্ষীণস্বরে বলে, তুমি কারোর বিকল্প নও, বরং তুমি। এটা বলে ও তখন অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই নিংওয়াং রাজপ্রাসাদে ফিরে আসতেই রাজমাতা ওকে অনেক গালাগালি দিতে থাকে এবং বলে, তুমি একজন দেশদ্রোহী। তখন সেখানে রাজা এবং গার্ড হুজি চলে আসে। তবে নিংওয়াংয়ের পাওয়ার বেশি ছিল। নিংওয়াং নিজের গার্ডদেরকে তলোয়ার বের করতে বলে, তাই ওরা আর নিংওয়াংয়ের বিরুদ্ধে কিছু করতে পারে না। অন্যদিকে দেখা যায় চিকিৎসক সুয়ের চিকিৎসা করছে। এ সময় সুয়ের জ্ঞান ফিরলে সু তখন সেই আংটিটা আনানকে দেয় এবং বলে, আমি হয়তো বাঁচব না, তুমি নিজের আংটিটা নিয়ে নিজের দুনিয়ায় ফেরত যেতে পারো। আনান এতে আরও বেশি ইমোশনাল হয়ে যায়। ঠিক তখনই সুয়ের অবস্থা খারাপ হলে সু আবারও জ্ঞান হারায়। আনান এবার বুঝতে পারে যে ও হয়তো সত্যিই এই নিষ্ঠুর ডিউককেই ভালোবেসে ফেলেছে। সিন এখানে কাট হলে আমরা পরের দিন জানতে পারি যে সু মারা গেছে। তখন নিংওয়াং, রাজমাতা এবং রাজা সেখানে সুকে শেষ বিদায় দিতে আসে। নিংওয়াংকে এখানে দেখে আনান তো প্রচণ্ড রেগে যায়। তবে নিংওয়াং এটা নিশ্চিত হতে সুয়ের কাছে যায় যে সু সত্যিই মারা গেছে কিনা। ও বলে, যেহেতু সু মারাই গেছে তাহলে এখন তুমি আমাকে বিয়ে করবে। আনান এতে কিছুতেই রাজি হতে চায় না। তবে নিংওয়াং রাজমাতা এবং রাজাকে মেরে ফেলার হুমকি দেয়, যেটাতে আনান ওকে বিয়ে করার জন্য রাজি হতে বাধ্য হয়। পরের দিন ওদের বিয়ের অনুষ্ঠান ছিল। তবে বধূ বেশে আনান এসব কিছুই আর সহ্য করতে পারে না
এবং সবার সামনে উঠে চিৎকার করে বলে এই নিংওয়াং একজন দেশদ্রোহী আর উনি ডিউক শুকে মেরেছে। তবে উল্টো নিংওয়াং তখন হাসতে থাকে এবং সবার সামনে নিজের আসল চেহারা দেখায় আর রাজাকে বন্দি করার আদেশ দেয় আর বলে হ্যাঁ, আমি দেশদ্রোহিতা করেছি কারণ আমি সিংহাসন দখল করতে চাই, আমিও দেখবো যে কে আমার কি করে। তখন একজন মন্ত্রী এর প্রতিবাদ করে উঠলে সাথে সাথে তাকে হত্যা করা হয়, যেটা দেখে বাকিরাও ভয় পেয়ে যায়। এমন সময় নিংওয়াং এর একজন গার্ড রাজা এবং রাজমাতাকে মারতে গেলে তখন একটা তীর এসে তাকেই উল্টো মেরে দেয়। আমরা দেখতে পাই সু এখনও বেঁচে আছে এবং সু নিজের সৈন্যদল নিয়ে এসে নিংওয়াংয়ের সৈন্যকে সেখানেই খতম করে দেয়। নিংওয়াং তখন ভয় পেয়ে উল্টো আমাদের আনানকেই জিম্মি করে এবং নিজে বাঁচার চেষ্টা করে। এটা দেখে সু রেগে বলে আমার ওমেনের গায়ে হাত লাগানোর আগে তোর একবার ভেবে দেখা উচিত ছিল যে এর পরিণতি কি হতে পারে। সুযোগ বুঝে আনান তখন ওর হাতে কামড় দিয়ে বসে এবং নিজেকে কোনোভাবে ছাড়িয়ে নেয়। সাথে সাথে নিংওয়াংকে বন্দি করা হয় এবং সু আনানকে নিজের দিকে টেনে নেয়। তো এরপর এখানে সমস্ত ঝামেলাঝাটি মেটানোর পরে ওরা যখন বাড়িতে ফিরে আসে তখন আনানের গায়ে বিয়ের পোশাক দেখে সু অনেক বেশি বিরক্ত হয় এবং সেটা খুলতে যায়। আনান ওকে সেটা খুলতে দিতে চায় না। ডিউকেতে বিরক্ত হয়ে বলে তুমি শুধু আমার, আমি শুধু চাই যে তুমি আমার জন্যই বিয়ের পোশাক পরবে, অন্য কারোর জন্য নয়। এটা বলে ও তখন আনানকে কোলে করে নেয় এবং সোজা নিজের পূর্বপুরুষদের ফিউনারেলের সামনে চলে আসে আর তাদের সামনে আনানকে পরিচয় করিয়ে দেয় নিজের ভালোবাসার মানুষ হিসেবে। এরপর সু আনানকে সেই আংটিটা দিয়ে দেয় এবং বলে এখন আমি সিদ্ধান্ত তোমাকে নিতে দিচ্ছি, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমি অনেক খুশি হব এবং সারা জীবন তোমাকে আগলে রাখবো। আর যদি তুমি এই আংটিটা নিয়ে নিজের দুনিয়ায় ফেরতও যেতে চাও তারপরও আমার কোনো দুঃখ থাকবে না, কারণ আমি শুধু চাই যে তুমি ভালো থাকো। আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। এটা শুনে আনন্দ অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং ও যেহেতু সুকে ভালোবাসে আর এখন ও বুঝতে পেরেছে যে সু ওকে কতটা ভালোবাসে, সেই কারণে ও আংটিটা অ্যাকসেপ্ট করে নেয় এবং সুয়ের সাথে থাকতেই রাজি হয়। এরপর ওরা দুজনে সেখানেই একে অপরকে বিয়ে করে নেয়। এবার বিয়ে যেহেতু হয়েছে বাসর তো হবে, এটা স্বাভাবিক। পরের দিন দেখা যায় ওরা দুজনে মিলেই ঠিক করে যে এখন সু নিজের ডিউক পদ থেকে পদত্যাগ করবে এবং দুজনে দূরে কোথাও গিয়ে শান্তিতে থাকবে। তাই ওরা রাজমাতা এবং রাজার সাথে দেখা করতে যায় আর সেখানে গিয়ে নিজেদের বিয়ের কথা বলে। সু এখানে রাজার কাছে অনুমতি চায় আর বলে যেহেতু আমাদের সমস্ত শত্রু শেষ, এই কারণে আমি এখন পদত্যাগ করে আমার স্ত্রীকে নিয়ে দূরে কোথাও গিয়ে থাকতে চাই। তবে রাজমাতার তো এটা মোটেই সহ্য হচ্ছিল না, কারণ ও তো সুকে ভালোবাসে। এদিকে 3 দিন পরে নিংওয়াংয়ের মৃত্যুদণ্ড ছিল, কিন্তু তার আগেই রাজমাতা জেলে যায় এবং নিংওয়াংকে ছেড়ে দেয়। তবে রাজমাতা এখানে নিংওয়াংকে বলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি এই শর্তে যে তুমি এখনই গিয়ে ওই আনানকে মেরে ফেলবে, কারণ আমি সুকে ভালোবাসি আর সুকে নিজের করে পেতে চাই। তো এরপর রাজমাতা আনানকে একসাথে খাওয়ার জন্য ইনভাইট করে এবং লুকিয়ে চায়ের মধ্যে ড্রাগ মিশিয়ে দেয়। আনান তো কিছু বুঝতে পারে না এবং ওই চাটা পুরোটাই খেয়ে ফেলে। আনান তখন বুঝতে পারে যে চায়ে কিছু একটা মেশানো ছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মূলত 7 বছর আগে রাজমাতার বোন মানে আনান যে নিখোঁজ হয়ে গিয়েছিল তার পিছনেও এই রাজমাতারই হাত ছিল, কারণ রাজমাতা সুকে পছন্দ করত কিন্তু সু তার বোনকে পছন্দ করত। ওদিকে সু এবং হুজি যখন অন্য একজন শত্রু সেনাপতিকে তাড়া করছিল তখন ওরা খবর পায় যে নিংওয়াং আনানকে কিডন্যাপ করে নিয়ে গেছে। অপরদিকে নিংওয়াং এখনই আনানকে মেরে ফেলতে নিষেধ করে এবং বলে আনানকে জিম্মি করে আমরা ডিউক সুকে দুর্বল করে দিতে পারবো, এতে করে তাকে হাতের মুঠোয় আনা আরও সহজ হয়ে যাবে। দুই ভিলেন যখন এসব নিয়ে কথা বলছিল তখন এই ফাঁকে আনানের দাসী ওকে নিয়ে পালানোর চেষ্টা করে, তবে নিংওয়াং এটা বুঝে ফেলে এবং ওদের পিছু নেয়। আনানকে বাঁচাতে আনানের দাসী এখানে নিজেরই প্রাণ দিয়ে দেয়। আনান যথাসম্ভব সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, তবে তখনই নিংওয়াং দেখতে পায় যে ওর সৈন্যরা আতশবাজি ফোটাচ্ছে, এর মানে সু চলে এসেছে। ওদিকে আমরা দেখতে পাই সু এবং হুজি চলে এসেছে আনানকে বাঁচানোর জন্য,
নিংওয়াংয়ের আদেশে নিংওয়াংয়ের সৈন্যরা ওদের দিকে তীর ছুটতে থাকে। এতে করে সুকে বাঁচানোর জন্য হুজি সামনে আসলে হুজি সেখানেই মারা যায়, যেটাতে সু অনেক বেশি রেগে যায় আর তলোয়ার দিয়ে সমস্ত তীর একেবারে ভেঙে দিতে শুরু করে। শেষমেশ ও নিংওয়াংয়ের মুখোমুখি হয়। অন্যদিকে কোনো মতে আনান গেট অবধি পৌঁছে সুকে ডাক দেয়, কিন্তু এদিকে রাজমাতা আনানকে কিছুতেই ছেড়ে দিতে চাচ্ছিল না। তাই তখন আনানকে মারার জন্য উনি তীর মারার নির্দেশ দেয়। তখন একটি তীর গিয়ে আনানের গায়ে লাগে। এটা দেখে সু অনেক বেশি রেগে যায় এবং পাগলের মতো নিংওয়াংকে হত্যা করে আর সোজা আনানের দিকে এগিয়ে যেতে থাকে। রাজমাতা বুঝতে পারে সে যাই করুক না কেন কখনোই সুকে পাবে না, তাই সে সুকেই এখন মেরে ফেলার সিদ্ধান্ত নেয় আর সুয়ের দিকে তীর নিক্ষেপ করতে বলে। সু তীরের আঘাতে জর্জরিত হয়ে যায়। তারপরও ওরা দুজনই রক্তাক্ত অবস্থায় একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে আর নিজেদের পুরনো সকল স্মৃতিগুলোর কথা মনে করতে থাকে। এ সময় আমরা দেখতে পাই আনানের হাতে সেই আংটিটির মাধ্যমে ও এখনই টাইম ট্রাভেল করে নিজের দুনিয়ায় ফেরত চলে আসে। কিন্তু সুকেও ভাবে আহত অবস্থায় রেখে নিজের দুনিয়ায় ফিরে আসায় আনান একদমই খুশি ছিল না। ও কান্না করছিল এবং আবারও প্রাচীন যুগে যাওয়ার উপায় খুঁজছিল। তবে কোনো কিছু করেই কোনো লাভ হয় না, ও আবারও টাইম ট্রাভেল করতে পারে না। এতেও মন খারাপ করে ছাদের উপরে বসে থাকে। ওর বেস্টি এর সময় ওকে অনেক অনুরোধ করে নিচে নামার জন্য, তবে ও কিছুতেই রাজি হয় না। তখনই ও সেই চিঠির কবিতার কথা মনে পড়ে। ও বুঝতে পারে আগের বার ওই কবিতা পড়তেই ও তো টাইম ট্রাভেল করে অতীতে চলে গিয়েছিল, তার মানে এবারও সেটাই হবে। তাই ও কবিতা পড়ার সাথে সাথেই আবারও টাইম ট্রাভেল করে অতীতে চলে যায়। তবে এবার সবকিছু একটু অন্যরকম ছিল। আনান তো কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে। এ সময়ে ও সুকে দেখতে পাই যে পতিতালয়ে অন্য মেয়েদের সাথে ছিল। এটাতেও অনেক বেশি জেলাস হয়ে যায় এবং জেলাসির চোটে সেখানেই জ্ঞান হারায়। এরপর যখন ওর জ্ঞান ফেরে তখন তো ও সুয়ের উপরে অনেক বেশি রাগ দেখাতে থাকে। সু তো কিছুই বুঝতে পারে না যে এই মেয়েটা আমার উপরে কেন রাগ করছে। উল্টো আমি ওকে বাঁচালাম, ওর তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। এ থেকে আমরা বুঝতে পারি যে সু এখনও আনানকে চেনে না। আনানও লক্ষ্য করে যে সুকে এখানে সবাই ডিউক নয় বরং রাজকুমার বলে ডাকছে। এর মানে সু এখনও ডিউক হয়নি এবং সুয়ের বয়স এখন মাত্র 21। এ থেকে আনান বুঝতে পারে ও এবার টাইম ট্রাভেল করেছে ঠিকই, কিন্তু ও 7 বছর অতীতে ফিরে এসেছে, যখন কিনা আনানের সাথে সুয়ের কোনো রকম সম্পর্কই ছিল না। সু ওর নাম জিজ্ঞেস করলে আনান একটা মিথ্যা নাম বলে দেয় এবং বলে আমি এখানে আমার আত্মীয়দের খোঁজে এসেছি। তবে সুয়ের মনে হচ্ছিল যে আনানকে হয়তো রাজপ্রাসাদ থেকে পাঠানো হয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও রাজা হতে চায় না, ও তো পুরো বিশ্ব ঘুরে দেখতে চায়। আনানও তখন ওর এই কথার সাথে একমত হয় আর বলে ঠিক আছে, তুমি যদি ওয়ার্ল্ড ট্যুর দিতে চাও আমি তোমাকে সাহায্য করব। আসলে আনান মনে মনে ভাবছিল যদি এসব রাজত্বের বিষয়ে সু জড়িয়ে না পড়ে তাহলে ওদের লাইফটা তো সুন্দরই হবে, ওদের কোনো শত্রুও থাকবে না। প্রথমবার কারো কাছ থেকে এই বিষয়ে সাপোর্ট পেয়ে আমাদের সু তো বেশ খুশি হয়ে যায় এবং আনানকে নিজের কাছে বন্দি করে রাখার সিদ্ধান্ত নেয়। এক দাসী এসে আনানকে কক্ষে নিয়ে যায়। আনান তখন তাকে জিজ্ঞেস করে আচ্ছা হুজি নামে কেউ কি এখানে আছে? দাসী বলে না, এই নাম আমি প্রথমবার শুনছি। এতে আনান তখন দীর্ঘশ্বাস ফেলে, কারণ ভবিষ্যতে হুজি মারা গিয়েছিল আর এখনো সুয়ের লাইফে হুজির এন্ট্রিও হয়। কয়েকদিন সকালে খাবার টেবিলে আনান বিভিন্ন বাহানা দিয়ে সুয়ের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। তখন ও জানতে পারে যে আগে সেই রাজমাতা এখনো ক্ষমতায় আসেনি, এমনকি ছোট্ট রাজারও এখনো জন্ম হয়নি। তাছাড়া নিংওয়াংও এখনো খুব একটা শক্তিশালী নয়। তো এসব কিছু জানার পরে আনান মনে মনে ঠিক করে প্রথমে রাজমাতাকে রাজমাতা হওয়া থেকে আটকাতে হবে। এখানে আমি বলে দিই যে এই রাজমাতার নাম হচ্ছে চাও। তো চাওকে রাজমাতা হওয়া থেকে আটকাতে পারলেই হয়তো ভাগ্য বদলানো যাবে। এটা ভেবেই ও তখনই সুকে নিয়ে রাজমাতাকে খোঁজার জন্য বের হতে চায়। কিন্তু পথে ওই এলাকারই একজন ছেলে যার নাম চু, সে তো সুকে কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানায়। এতে সু কিছুতেই রাজি হতে না চাইলে চু তখন ওর উপরে হাসতে থাকে এবং বলে নিশ্চয় তুমি ভয় পেয়েছো যে হেরে যাবে। এটা শুনে আনানের ভীষণ রাগ হয়
আনান তখন ওদের সাথে চ্যালেঞ্জ করে আর বলে সুই এই প্রতিযোগিতায় জিতবে। তো এরপর দেখা যায় প্রতিযোগিতা শুরু হয়, যেখানে চু খুবই আত্মবিশ্বাসের সাথে নিজের কবিতা পাঠ করে। এরপর সু মঞ্চে ওঠে এবং আধুনিক যুগের কিছু কবিতা পাঠ করে শোনায়। মূলত এটা ছিল আধুনিক যুগের গানের লিরিক, যেগুলো কবিতা আকারে আমাদের আনানি সুকে শিখিয়ে দিয়েছে। তো তোমরা ওই ঘটনার কথা তো মনে রেখেছো যে আগের বার ও যখন টাইম ট্রাভেল করে এসেছিল তখন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তবে ও আধুনিক যুগের গানের লিরিককে কবিতা আকারে সবার সামনে পাঠ করলে সবাই ওকে বলে এটা নাকি ডিউক সু আগে থেকেই নিজে লিখেছে। এমনকি হটপটের কথাও তো তোমাদের মনে আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে আধুনিক যুগের সকল জিনিসপত্র আমাদের সু আগে থেকেই জানতো। তো সু তো এই প্রতিযোগিতায় জিতে যায় এবং ও প্রতিযোগিতায় জিতে যে পুরস্কার পেয়েছিল সে সমস্ত কিছুই আনানকে দিয়ে দেয় আর বলে এরকম কিছু কবিতা তুমি আমাকে আরও লিখে দিও। এরপর ওরা রাজমাতা চাওকে খোঁজার জন্য বের হয় এবং সেখানে পৌঁছায়। তবে দেখতে পাই চাওয়ের আপন বড় বোন, যার নাম ছিল ইয়ান, সে তো চাওকে অনেক বেশি অত্যাচার করছিল। এ থেকে আমরা বুঝতে পারি যে আগের রাজমাতা চাও এরকম অত্যাচারিত হয়ে বড় হয়েছে। তো সু এবং আনান মিলে তাকে সেখান থেকে উদ্ধার করে এবং তাকে নিয়ে একসাথে বসে খাবার খায়। এরপর ওরা চাওয়ের থেকে বিদায় নেয়। চাও তখন বলে সময় পেলে আমার বাড়িতে একদিন চলে আসবেন আপনারা। যাওয়ার পথে আনান সুকে বলে এবার আমারও যাওয়ার সময় হয়ে গেছে। তবে সু এখান থেকে আনানকে যেতে দিতে চাচ্ছিল না। তারপরও আনানের সিদ্ধান্তটাকে সম্মান জানিয়ে ও রাজি হয়ে যায়। তখনই আনানের মাথার উপরে একটি টপ পড়তে গেলে সু সাথে সাথে ওকে নিজের দিকে টেনে নেয়, যার কারণে আনান বেঁচে যায়। তবে আনান ঠিক করেছিল যে ও এখন আর সুয়ের জীবনে থাকবে না, বরং সুয়ের থেকে দূরে চলে যাবে। তাহলে হয়তো সুয়ের জীবনে বিপদ কমবে। এই কারণে ও আর কোনো মায়া না বাড়িয়ে সেখান থেকে চলে যায় এবং একটি হোটেলে এসে সবচেয়ে দামি রুমটা বুক করে। তবে ওই হোটেলের মালিক একটু সন্দেহজনক আচরণ করছিল, বিশেষ করে আনানের কাছে এত টাকা দেখে। এদিকে রুমে গিয়ে আনান ভাবতে থাকে কি করে রাজমাতাকে সুয়ের পথ থেকে সরানো যায়, মানে চাওকে রাজমাতা হওয়া থেকে আটকানো যায়। ও একবার ভাবে চাওকে কি মেরে ফেলবো, কিন্তু এটা তো অপরাধ হবে। ও এগুলো নিয়ে ভাবছিল, তখনই সেখানে ওই হোটেলের মালিক চলে আসে সাথে চা আর নাস্তা নিয়ে। তবে আমরা বুঝতে পারি যে এই হোটেলের মালিক শয়তানি করে চা আর নাস্তায় ইঁদুরের বিষ মিশিয়ে দিয়েছে। আনানও সেটা বুঝতে পারে এবং বলে আপনি চা আর নাস্তা এখানে রেখে চলে যান, আমি খেয়ে নেব। এতে হোটেলের মালিক সেখান থেকে চলে যায়। তবে আনান ঠিক করে যে এখানে যে ইঁদুর মারার বিষটা আছে সেটা দিয়ে ও চাওকেই মেরে ফেলবে, তাহলে পথের কাঁটা পথ থেকে দূর হয়ে যাবে। এটা ভেবে ও ঘুমিয়ে পড়ে। তবে রাতের বেলা আমরা দেখতে পাই হোটেলের মালিক তো ওর ঘরে একটা বিষাক্ত ধোঁয়া ছড়ায়, যার কারণে ও জ্ঞান হারায়। তো পরের দিন সকালেও ওর যখন জ্ঞান ফেরেও দেখতে পাই হোটেলের মালিক তো ওকে একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। আনান তখন ওই পতিতালয়ের মালিককে বলে আমার সাথে কিন্তু রাজকুমার সুয়ের অনেক ভালো সম্পর্ক আছে, তাই ভালোই আমাকে ছেড়ে দিন। তবে ওই মহিলা এটা কিছুতেই বিশ্বাস করে না আর ভাবে আনান হয়তো বাঁচার জন্য মিথ্যা বলছে। এবার বাধ্য হয়ে আনানকে কাজ করতে হচ্ছিল। তবে যখনই কোনো পুরুষ ওর গায়ে হাত দিতে যায় ও তো এটা একদমই সহ্য করতে পারে না আর সোজা ওই লোকটাকে একটা চড় মেরে দেয় এবং সেখান থেকে প্রাণ বাঁচানোর জন্য পালাতে শুরু করে। ও একটি রুমে ঢুকে পড়ে এবং ঠিক করে এখানকার জানলা দিয়েই লাফ মারবে। যদি এতে ও মরেও যায় তারপর হয়তো মরে গিয়েও বেঁচে যাবে। কিন্তু তখনই সু এসে ওকে বাঁচিয়ে নেয়। মূলত সুই এই রুমে উঠেছিল। সু ওকে এরকম বোকার মতো কাজ করতে দেখে ধমক দেয় এবং সেই পতিতালয়ের যে মালিক ছিল তাকে অনেক বেশি শাস্তি দেয়। অন্যদিকে আমরা প্রধানমন্ত্রীর বাড়িতে চাওকে দেখতে পাই। তার দাসী এসে তাকে জানায় রাজকুমার সু একটা ব্রথালের মেয়ের জন্য পুরো রাজ্যের ব্রথাল বন্ধ করে দিয়েছে। এটা শুনে চাওয়ের একটুও মন খারাপ হয় না। চাও বলে পুরুষ মানুষ মেয়েদেরকে মনোরঞ্জন হিসেবেই দেখে, তো সেদিক থেকে দেখতে গেলে সু ঠিকই আছে। ওই মেয়েগুলো শুধু তার মনোরঞ্জনের জন্য, কিন্তু ভালো তো সে আমাকেই বাসবে। যাই হোক, তখনই একজন ধাত্রী এসে তাকে বলে আপনাকে বাগানে ডাকা হয়েছে। সিন এখানে কাট হলে আমরা দেখতে পাই আনান এবং সু সেই বাগানে এসে দেখতে পাই চাওকে ওর বড় বোন ইয়ান অনেক বেশি মারধর করছে। এটা দেখে আনান আর নিজেকে সামলাতে পারে না
এবং রেগে গিয়ে প্রতিবাদ করে। ইয়ান এতে রেগে গিয়ে ওকেই মারতে গেলে চাও সঙ্গে সঙ্গে সামনে চলে আসে, যার কারণে চাবুকের বাড়িটা ওর পিঠেই লাগে। এটা দেখে এবার শুও রেগে যায় এবং ইয়ানকে অনেক বকাঝকা করে। যাই হোক, এরপরে দেখা যায় আনান চাওয়ের পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। যদিও ও প্রথম থেকেই চাওকে মারার পরিকল্পনা করছিল বিষ দিয়ে, তারপরও চাও যে ওকে বাঁচালো, এই কারণে ও এটা ভাবতেও একটু সংকোচ বোধ করছে। এদিকে চাও অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ এই প্রথমবার কেউ ওর হয়ে প্রতিবাদ করেছিল। চাও এতে আনানের সাথে নিজের বোনের সম্পর্ক পাতাতে চায়। এতে আনানও রাজি হয়ে যায়। তো আমরা বুঝতেই পারছি যে সব কিছু আগের মতোই হচ্ছে, এমনকি আনান নিজেদের ভাগ্য পাল্টাতে পারছে না। দেখা যাক সামনে গিয়ে কি হয়। পরের দিন ওরা সবাই মিলে একটা নাটক দেখতে যায়, যেটা ছিল একটি প্রেমের নাটক। এখানে চাও জানতে পারে যে ডিউক যে ব্রথালের মেয়ের জন্য পুরো ব্রথাল বন্ধ করে দিয়েছে, সেই মেয়েটা আসলে আনান, যেটাতে ওর মনটা একটু খারাপ হয়। যাই হোক, এই নাটকটা ছিল অনেক বেশি ইমোশনাল, যেখানে শেষে নায়ক নায়িকার মৃত্যু হয়ে যায়। এটা দেখে আনান নিজের পুরনো স্মৃতি মনে করে অনেক বেশি মন খারাপ করে যে সুয়ের সাথে ওরও এভাবেই বিচ্ছেদ হয়েছিল। এদিকে আমরা দেখতে পাই চাও তো নিজের ভালোবাসার কথা মনে করে কান্না করছিল, কারণ ও তো সুকে ভালোবাসে। এদিকে সু এই নাটক দেখে প্রচণ্ড বিরক্ত হয়, কারণ ওর মতে ভালোবাসার শেষ পরিণতি কখনো মৃত্যু হতে পারে না। এটা নিয়েই আনান এবং ওর মধ্যে একটা তর্ক শুরু হয়ে যায়। আর ওরা বাড়িতে ফেরে, যেখানে সু ওকে বিভিন্ন ধরনের মিষ্টি খেতে দেয়। সু ওকে বলে, আনান তুমি বড়ই অদ্ভুত একজন মানুষ। কখনো তোমাকে দেখে মনে হয় যে তুমি আমার খুবই পরিচিত, আবার কখনো মনে হয় তুমি সম্পূর্ণ অচেনা একজন মানুষ। এটা শুনে আনান ওকে একটি গল্প শোনায় কিছু পুতুল দিয়ে। একটি শূকর ছানা এবং একটি খরগোশ একটি কুকুর ছানাকে ভালোবাসতো। তবে কুকুর ছানাটিকে পাওয়ার জন্য শূকর ছানাটি শেষমেশ খরগোশটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এখন বলো যে খরগোশটার কি করা উচিত? সু বলে, খরগোশটারও উচিত কুকুর ছানাকে পাওয়ার জন্য সেই শূকর ছানাকে মেরে ফেলা। আর সে যদি কোনো রক্তারক্তি ঘটনা না চায়, তাহলে তার উচিত কুকুর ছানাকে ভুলে যাওয়া এবং শূকর ছানা এবং কুকুর ছানাকে এক হতে দেওয়া। তাহলে আর কোনো হত্যাহত্যি বা রক্তারক্তি ঘটনাও ঘটবে না, সব কিছু ঠিকঠাক হবে। তো রাতে বিছানায় শুয়ে আনান শুয়ের বলা ওই কথাগুলো ভাবতে থাকে। ও বুঝতে পারে যে ওরই শুয়ের জীবন থেকে সরে যাওয়া উচিত এবং চাওকে শুয়ের সাথে একত্রিত করে দেওয়া উচিত, তাহলে হয়তো ভবিষ্যৎ পাল্টানো সম্ভব। পরের দিন ছিল শুয়ের জন্মদিন, তাই আনান সকাল সকাল রান্নাঘরে গিয়ে ওর জন্য কেক বানাতে থাকে, যেটা দেখে আমাদের সু অনেক বেশি খুশি হয়ে যায় আর ওকে সাহায্য করতে থাকে। তবে ময়দা মেখে ওদের অবস্থা তো ভূত হয়ে যায়, যেটাতে ওরা দুজনই তো একে অপরকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এরপর আনান জানতে পারে যে চাওয়ের জন্য নাকি বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে, যেটাতে ও চিন্তায় পড়ে যায় এবং তাড়াতাড়ি চাওয়ের কাছে ছুটে যায়। ও চাওকে বলে, তুমি তো নিশ্চয়ই সুকে ভালোবাসো তাই না? আমি তোমাকে সুকে পাওয়ার জন্য হেল্প করব এবং তাকে ইমপ্রেস করার জন্য হেল্প করব। প্রথমে চাও একটু লজ্জা পাচ্ছিল, তবে শেষমেশ ও আনানের কথায় রাজি হয়ে যায়, কারণ ও সত্যি সত্যি সুকে ভালোবাসে। আনান সু এবং চাওকে একত্রিত করার জন্য একটি গাছের নিচে হটপট খাওয়ার ব্যবস্থা করে ওদের দুজনের, যাতে ওরা দুজন একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে পারে। তো তিনজন মিলে খেতে খেতে অনেক গল্প করছিল এবং সবশেষে ওরা সুয়ের জন্মদিনের কেক কেটে সেলিব্রেট করে আর সুয়ের জন্য প্রার্থনা করে। চাও এখানে সুয়ের জন্য একটি সুগন্ধি পাউচ এনেছিল এবং আনানের জন্য নকশা করা একটি রুমাল এনেছিল। আনান তখন বাহানা দিয়ে সেখান থেকে কেটে পড়ে, যাতে এরা দুজন একটু সময় কাটাতে পারে। এরপর ও একটি গাছের নিচে গিয়ে মন খারাপ করে মদ খেতে থাকে। তবে আনানকে এভাবে দেখে সুয়ের মোটেই ভালো লাগে না। ও মন খারাপ করে এবং আনানের দিকে পাত্তা না দিয়ে চাওয়ের দিকে মনোযোগ দিতে শুরু করে। তবে সু আর বেশিক্ষণ ধৈর্য ধরে চাওয়ের কথা শুনতে পারে না, আর চাওকে এখানে অপেক্ষা করতে বলে সোজা আনানের কাছে চলে আসে। এদিকে আনানও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই সুকে দেখা মাত্রই ও তো সুকে প্যাশনেটলি কিস করতে থাকে। কিন্তু পরক্ষণে ও যখন নিজের হুঁশে ফিরে আসে এবং সব কিছু বুঝতে পেরে কান্না করতে করতে দৌড়ে চলে যায়। তবে এদিকে সু তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল যে আনান ওকে কিস করেছে। পরের দিন আনান চাওকে একটি রুমে ঢেকে নিয়ে আসে এবং বলে, তোমার এবং সুয়ের মধ্যে কি সব কিছু ঠিকঠাক হয়েছে? এতে মাথা নেড়ে চাও না বলে,
যেটাতে আনান বুঝতে পারে কাজ এখনো হয়নি, তার মানে ওকে এখন অনেক কিছু করতে হবে ওদেরকে মেলানোর জন্য। এরপরও চাওকে গোসল করাতে নিয়ে যায়। অন্যদিকে আমরা সুকে দেখতে পাই যে এখনও অনেক বেশি লজ্জা পাচ্ছিল ওদের ওই কিসের কথা ভেবে। তখনই একজন দাসী এসে বলে, ম্যাডাম আনান আপনাকে তার ঘরে ডেকেছে। এটাতেও খুশি খুশি আনানের সাথে দেখা করতে চলে যায়। তবে সেখানে গিয়ে ও আনানকে পায় না, বরং দেখতে পায় চাও গোসল করছে। এটাতে ও অনেক বেশি অস্বস্তিতে পড়ে যায়। তবে তখনই সেখানে আনান একজন গুপ্তচরের ছদ্মবেশ নিয়ে এসে চাওয়ের গলায় ছুরি ধরে। মূলত এভাবে ওদের দুজনের মিল করানোর চেষ্টা করছে। তবে ও তো হাতে নাতে সুয়ের কাছে ধরা পড়ে যায়। সু এটা ভেবে কষ্ট পায় যে আনান ওকে অন্য মেয়ের দিকে ঠেলে দিতে চাইছে, আর সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই একজন দাসী আনানকে এসে বলে যে সু নাকি অসুস্থ হয়ে পড়েছে। এতে আনান ওকে দেখতে যায়। তখনই সু অসুস্থ হওয়ার নাটক করতে থাকে। সু আনানকে জিজ্ঞেস করে, তোমার কি আমাদের মধ্যে হওয়া কিসের কথাটা মনে আছে? এটা শুনে আনান অস্বস্তিতে পড়ে যায় এবং বাহানা দিয়ে বলে, আমি এক্ষুনি তোমার জন্য ওষুধ আনছি। এটা বলেও চলে যায়। সু ভাবে আনান হয়তো এক্ষুনি ওষুধ নিয়ে চলে আসবে। তবে তখন সেখানে ওষুধ নিয়ে আনানের বদলে চাও চলে আসে, যেটা দেখে সুয়ের ভীষণ রাগ হয়। চাও সেখানে নিজের ভালোবাসা আবারও প্রকাশ করলে এবার সুওকে সরাসরি বলে, আমি আপনাকে নিজের বোনের মতো দেখি, তাছাড়া আমি অন্য একজনকে ভালোবাসি। এটা শুনে চাও কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় এবং আনানকে সব কিছু বলে, যেটাতে আনানেরও বেশ খারাপ লাগে। এরপর দেখা যায় সু একটি গাছের নিচে বসে অনেক বেশি ড্রিঙ্ক করছিল। তখন সেখানে আনান আসে। সু ড্রাঙ্ক হয়ে অভিমান করে বলে, তুমি কেন আমাকে ইগনোর করছো? কেন আমাকে অন্য মেয়ের দিকে ঠেলে দিতে চাইছো? এটা শুনে আনান ওকে বলে, কারণ আমি তোমার সাথে নিজেকে জড়াতে চাই না। এত কিছুর পরে আনান ঠিক করে ও সুয়ের জীবন থেকে দূরে কোথাও চলে যাবে। কিন্তু যাওয়ার পথে ও জানতে পারে বর্তমান রাজা নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে এবং এই সুযোগে নিংওয়াংও নাকি রাজ্যে চলে এসেছে। এটা জানতে পেরে ও সবকিছু ঠিক করার জন্য সিদ্ধান্ত নেয় ও আগে গিয়ে নিংওয়াংকে শেষ করে দেবে। অন্যদিকে আমরা সুকে দেখতে পাই যে অন্য অন্য মেয়েদের সাথে সময় কাটাচ্ছিল মনের দুঃখে। তখন চাও এটা দেখে রেগে যায় এবং জিজ্ঞেস করে আনান কোথায়। সুয়েতে অভিমান করে বলে, ও কোথায় তা আমি কি করে জানবো, আর আমার ওর বিষয়ে জানার কোনো ইন্টারেস্টও নেই। অন্যদিকে আমরা আনানকে দেখি যে নিংওয়াংয়ের প্রাসাদে দাসীর ছদ্মবেশে ঢোকে এবং বিভিন্ন রকমের কাজ কারবার করে যাতে নিংওয়াংয়ের দৃষ্টি আকর্ষণ করা যায় এবং নিংওয়াংও ওর প্রতি বেশ ইমপ্রেস হয়ে যায়। আর ওকে দক্ষিণের দেশ থেকে আসা একটা বিশেষ অর্কিড দেখাতে প্রাসাদে নিয়ে যায়, যেখানে বিশেষ ধরনের অর্কিডকে নিলামে তোলা হবে। তবে মাঝপথে ওদের সাথে দেখা হয়ে যায় সুয়ের। সুকে দেখে আনান তো নিজের মুখ লুকানোর চেষ্টা করে, তবে সু ওকে চিনে ফেলে এবং অনেক বেশি জেলাস ফিল করে ওকে নিংওয়াংয়ের সাথে দেখে। যাই হোক, এরপর নিলাম শুরু হয়, যেখানে সু নিজেকে অন্য মেয়েদের সাথে দেখিয়ে আনানকে জেলাস ফিল করাচ্ছিল, যেটা দেখে আনানের বেশ রাগ হয় এবং ও তো রেগে গিয়ে সেখানে গিয়ে নিংওয়াংয়ের চা সার্ভ করতে থাকে। এটা দেখে আবার আমাদের সু অনেক বেশি জেলাস ফিল করে এবং নিংওয়াংকে বলে, আপনার ওই দাসীকে বলুন আমাকেও এসে চা সার্ভ করে দিতে। আনান তো কিছুতে এটা করতে চাচ্ছিল না, কিন্তু বাধ্য হয়ে ওকে করতে হয়। তখনই ও দেখতে পাই যে এখানে নিলামে সেই আংটিটাকেও তোলা হয়েছে, যে আংটির জন্য টাইম ট্রাভেল করেছে। এটা দেখেও অবাক হয়ে যায় এবং চা হাত থেকে পড়ে যায়। এটাতে আনান বেশ অস্বস্তিতে পড়ে যায় এবং ভাবতে থাকে এই আংটিটা এখানেও চলে এসেছে, কিন্তু তার আগেই আমাকে আমাদের ভাগ্য বদলাতে হবে। এবারও ঠিক করে বিষ দিয়ে নিংওয়াংকে এখানেই মেরে ফেলবে। তাই ও চাতে বিষ মিশিয়ে দেয় এবং সেটা নিংওয়াংকে সার্ভ করতে থাকে। তবে তখন এটা দেখে আমাদের সু অনেক বেশি জেলাস ফিল করে এবং জেদ করে বলে, আমাকেও এই চা সার্ভ করো। বাধ্য হয়ে আনানকে এটা করতে হয়, কিন্তু এটাতে তো বিষ মিশানো ছিল। তাই ও একটু আস্তে আস্তে গিয়ে সুকে বলে, তুমি এই চা কিছুতেই খেও না। তবে সু উল্টো বুঝে নাই যে নিংওয়াংয়ের চা হয়তো আনান ওকে খাওয়াতে চাচ্ছে না। এই কারণে ও জেদ করে সেই চা খেয়ে ফেলে এবং বাইরে বেরিয়ে আসে, যেটা দেখে আনান ওর পিছু পিছু দৌড় দেয়। তবে যখন ও সেখানে পৌঁছায় দেখতে পায় বিষক্রিয়া তো অলরেডি শুরু হয়ে গেছে সুয়ের উপরে। এটাতে আনান তো অনেক বেশি কান্না করতে থাকে আর বলে, তুমি তাড়াতাড়ি ওঠো, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমাকে ক্ষমা করে দাও। তবে এই কথা বলতে না বলতেই আমাদের সুতো চোখ মেলে তাকায়।
মূলত ও এতক্ষণ ধরে নাটক করছিল। সু তখন আনানকে নিলামের সেই আংটিটা গিফট করে এবং বলে, এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, কারণ আমি দেখেছি তুমি এটার দিকে তাকিয়েছিলে। তখনই হঠাৎ করে নিংওয়াং সেখানে আসে। এতে তখন সু তার কাছে অনুমতি চায় এবং বলে, আমি আনানকে আমার সাথে নিয়ে যেতে চাই। নিংওয়াং এতে রাজি হয়ে যায়। বাড়িতে ফিরে সু আনানকে বলে, নিংওয়াংয়ের দেশদ্রোহিতা করার কোনো ইচ্ছে নেই, তাই তুমি তাকে সন্দেহ করা বন্ধ করো। এরপর ওরা একে অপরকে ভালোবাসার কথা বলতে থাকে। তখনই সেখানে চাও চলে আসে। সমস্ত দৃশ্যটা দেখে চাও বুঝতে পারে যে এদের মধ্যে সেটেল হয়ে গেছে। তাই ও তখন আনানকে কনগ্রাচুলেশন জানায় এবং সেখান থেকে চুপচাপ চলে যায়। পরের দিন আনান জানতে পারে যে চাওকে নাকি রাজপ্রাসাদে অসুস্থ রাজার সাথে বিয়ে দেওয়ার জন্য পাঠানো হবে। আনান বুঝতে পারে সবকিছু যদি এভাবেই চলতে থাকে তাহলে চাও তো রাজমাতা হয়ে যাবে। তাই এই বিষয়ে ও সুকে জিজ্ঞেস করে। সু বলে, রাজার সাথে এই বিয়ে দেওয়াটা চাওয়ের বড় বোনের একটা ষড়যন্ত্র। সে ষড়যন্ত্র করে চাওকে এই বিয়ে দিচ্ছে। কিন্তু তুমি কেন চিন্তা করছো? রাজপ্রাসাদে গেলে উল্টো চাওয়ের ভালো হবে, কেউ ওকে আর বুলি করতে পারবে না। তবে এখানে আনানের চিন্তা তো সেটা ছিল না, বরং ও এটা নিয়েই চিন্তা করছিল ভবিষ্যতে চাও যদি রাজমাতা হয় তাহলে আবারও সব কিছু আগের মতোই হতে থাকবে। তাই ও তখনই চাওয়ের সাথে দেখা করে এবং বুঝিয়ে বলে, নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও তোমার এই বিয়ে করা উচিত না। নিজের ভাগ্যকে নিজে গড়তে হয়, সব কিছু গডের উপরে ছেড়ে দিলে হয় না। এতে চাও ওর সাথে একমত হয় এবং বলে, তুমি আমাকে পালানোর সাহায্য করো। কালকে মন্দিরে সবাই মিলে উৎসব পালন করবে, আমি সেই সুযোগেই পালিয়ে যাব। তবে ওদের এই কথা বাড়ির এক চাকর শুনে ফেলে লুকিয়ে। আনন্দ এই সময় এটাই ভাবছিল যে করেই হোক ওকে চাওকে রাজমাতা হওয়া থেকে আটকাতেই হবে। আর যদি ও আটকাতে না পারে তাহলে আগের মতোই সব কিছু ঘটবে এবং ভবিষ্যতে আমাদের সু মারা যাবে। তো পরের দিন দেখা যায় টেম্পলে সেই উৎসবের সময় চাও পালানোর চেষ্টা করে। তবে তখনই ওর বড় বোন ইয়ান ওকে ধরে ফেলে। আসলে ওই চাকর ইয়ানকে আগে থেকে সব কিছু বলে দিয়েছে। তো ইয়ান এখানে ওকে ভুল বোঝানোর চেষ্টা করে এবং বলে, তোমাকে এখান থেকে ভাগিয়ে দিয়ে ওই আনান সুয়ের সাথে নিজের সম্পর্কটা ঠিক করার চেষ্টা করছে। তুমি কি এটা বুঝতে পারছো না? ও শুধুমাত্র তোমাকে ব্যবহার করেছে। এর থেকে ভালো তুমি প্রাসাদেই চলে যাও বিয়ে করে। তবে এটা কিছুতেই চাও বিশ্বাস করতে চায় না। এতে করে ইয়ান ওকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে ও দেখতে পায় আনান এবং সু একে অপরের সাথে ভালো সময় কাটাচ্ছে। তো এটা দেখে ওর রাগ হয়, স্বাভাবিকভাবে, যেহেতু ও সুকে ভালোবাসতো। চাও এখানে এতটাই রেগে গিয়েছিল যে ইয়ানের মুখে আঘাত করে এবং ইয়ানের মুখে একটি দাগ বানিয়ে দেয়। পরের দিন ও প্রাসাদে বিয়ে করে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তখন আনান ওর সাথে দেখা করতে আসে। তবে চাও এখানে আনানকে আর বিশ্বাসই করতে চাচ্ছিল না। চাও বলে, এটাই হয়তো শেষবারের মতো আমি তোমাকে আপু বলে ডাকছি। তুমি স্ট্যাটাস আর সৌন্দর্যের দিক থেকে আমার থেকে পিছিয়ে ছিলে, এই কারণেই আমাকে ব্যবহার করে নিজের পথটা ক্লিয়ার করে নিয়েছো যাতে তুমি সুকে নিজের করে নিতে পারো। আমি এটা জানতে পেরে গিয়েছি। চাও এখানে 2টা ওয়াইনের গ্লাস নিয়ে এসেছিল। যে 2টা ওয়াইনের গ্লাসের মধ্যে একটা গ্লাসে এমন একটা বিষ মেশানো আছে যেটা খেলে 7 দিনের মধ্যেই সেই ব্যক্তি মারা যাবে। চাও বলে, আমি নিজেও জানি না যে কোন গ্লাসে বিষ মেশানো আছে। তুমি তো বলেছিলে সব কিছু ভাগ্যের উপরে ছেড়ে দিতে নেই, নিজেই নিজের ভাগ্যকে গড়ে তুলতে হয়। তো দেখা যাক এবার কার ভাগ্য জয়ী হয়। তুমি এখান থেকে একটা গ্লাস চয়েস করো আর আমিও এখান থেকে একটা গ্লাস চয়েস করি। যার ভাগ্যে মৃত্যু আছে সে তো মরবেই। তবে আনান কিছুতেই চাওয়ের ক্ষতি হতে দিতে চাচ্ছিল না, তাই ও তখন ঝটপট 2টো গ্লাসের ওয়াইনই খেয়ে ফেলে আর বলে, আমি যদি এখন মারাও যাই তাতেও আমার কোনো যায় আসে না, তবে তুমি কিছুতেই সুয়ের কোনো ক্ষতি হতে দিও না। এটা বলে ওখান থেকে চলে যায়। তবে তখনই চাও আবার অস্থির হয়ে পড়ে এবং বলতে থাকে, আমি আর কাউকেই বিশ্বাস করতে পারবো না, সবাই বিশ্বাসঘাতক। এদিকে প্রাসাদে পৌঁছাতেই আনের উপরে সেই বিষের প্রভাব শুরু হয়ে যায়। আনান খুবই ভেঙে পড়ে, কারণ ও চাওকে বাঁচাতে গিয়ে নিজের মৃত্যু ডেকে এনেছে। তবে এসব কিছু না জানা সু তখন ওর জন্য ক্যান্ডি নিয়ে আসে এবং খুব আদর করে ওকে ক্যান্ডি দেয়। আনান তখন অনেকটা ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরে এবং ঠিক করে যতক্ষণ ও এখানে আছে ততক্ষণ ও সুয়ের সাথে একটু ভালো সময় কাটাবে। পরের দিন সকাল হতে না হতেই আনান তো নিজের একটা বড় ইচ্ছার লিস্ট নিয়ে সুকে দেয়। সুও সেগুলো পূরণ করতে থাকে। একসাথে পোজ দিয়ে ছবি তোলা, একসাথে অনেক বেশি আনন্দ করা, একে অপরের সাজ ঠিক করে দেওয়া এবং বিভিন্ন ধরনের খাবার ট্রাই করা। এরপরও আনানকে কাঁধে করে নিয়ে মিষ্টি কিনতে যায়।
ওরা দুজন নিজেদের ভবিষ্যতের প্ল্যান করতে থাকে আর ঠিক করে এখন ওরা একসাথে ল্যান্টার্ন ওড়াবে। কিন্তু তখনই সেখানে একজন রাজকর্মচারী চলে আসে এবং বলে বর্তমান রাজা খুবই অসুস্থ হয়ে পড়েছে, তার হাতে আর সময় নেই। সে শেষ সময়ে সুকে ডেকে পাঠিয়েছে। এতে আনানও সুকে যেতে বলে। সুও আর কোনো দেরি না করে চলে যায়। প্রাসাদে পৌঁছাতেই দেখা যায় বর্তমান রাজা সুকে বলে, তুমি এখন রাজ্যের দায়িত্ব নাও, কারণ আমার হাতে আর বেশি সময় নেই। তাছাড়া ছোট রাজকুমারেরও সদ্য জন্ম হয়েছে, সেই হবে ভবিষ্যতের রাজা। আমি তার দেখভাল করার দায়িত্বও তোমাকে দিতে চাই। যদিও আমি জানি যে তুমি রাজ্যের বিষয়ে একটু ইন্টারেস্টেড নও, তবে এছাড়া আর কোনো উপায় নেই। এদিকে যখন এরা এই কাজে ব্যস্ত ছিল, অপরদিকে আমরা দেখতে পাই আনানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ 7 দিন পার হয়ে যাচ্ছে, ওর মৃত্যু সময় ঘনিয়ে এসেছে। আনান তখন সুয়ের কথা মনে করে একাই সেই ল্যান্টার্নটা ওড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু তার আগেই ও অসুস্থ হয়ে গাছের নিচে পড়ে যায় এবং সেখান থেকে মুহূর্তের মধ্যেই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এদিকে সু যখন এখানে ফিরে আসে তখন ও আনানকে কোথাও পায় না। সেখানে আনান একটি চিঠি লিখে গিয়েছিল ওর জন্য, যেখানে শুধু লেখা ছিল, তুমি আমাকে ভুলে যাও। এটা পড়ে সু তো পাগল প্রায় হয়ে যায় এবং বিশ্বাস করতে পারে না যে আনান ওকে ছেড়ে চলে গিয়েছে। অন্যদিকে আনান টাইম ট্রাভেল করে মডার্ন যুগে ফিরে এসেছিল। ওর বান্ধবী ওকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আনান তখন ইন্টারনেট ঘেটে জানতে পারে যে অকালেই নাকি ডিউক সুয়ের মৃত্যু হয়েছিল। এতেও বুঝতে পারে ও তার মানে ভবিষ্যৎ পাল্টাতে পারেনি। তাই ও আবারও টাইম ট্রাভেল করার চেষ্টা করে এবং সেই আংটিটি জোরে চেপে ধরে সেই কবিতার লাইনগুলো পড়তে থাকে। এবারও সত্যি সত্যি আবারও টাইম ট্রাভেল করে, কিন্তু এবার ও নিজেকে একটি প্রাসাদের ভিতরে দেখতে পায়, যেখানে কিছু গুপ্ত ঘাতকরা অ্যাটাক করেছিল। আনান বাইরে বেরিয়ে ছোট্ট সুকে দেখতে পায়, যার বয়স মাত্র 3 বছর। ও বুঝতে পারে এবারও একটু বেশি অতীতে চলে এসেছে, কিন্তু এখন সুকে বাঁচাতে হবে। তাই ও তখন সুকে বলে, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও, আমি এদিকটার বিষয়টা সামলে নিচ্ছি। আর শোনো, ভবিষ্যতে যদি তুমি আমার মতো কাউকে দেখো তাহলে আমার থেকে 4 হাত দূরে থাকবে, আমার সাথে কথাও বলবে না। এটা বলে ও সুকে পালিয়ে যেতে বলে বাইরে চলে আসে সেই গুপ্তঘাতকদের সামনে এবং ওদের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করে নেয়। সেই সুযোগে সুও সেখান থেকে পালিয়ে যায় এবং সেই গুপ্তঘাতকরা ওকে ওখানে মেরে ফেলে। সাথে সাথে ও আবারও টাইম ট্রাভেল করে মডার্ন যুগে ফিরে আসে। তবে এবারও ও ইন্টারনেট ঘেটে দেখতে পায় যে সু অকালেই মৃত্যুবরণ করেছিল। তার মানে এত কিছু করার পরও ও ভবিষ্যৎ পাল্টাতে পারল না। এতেও অনেক বেশি ভেঙে পড়ে কান্নায় আর সেখানেই জ্ঞান হারায়। তো সিন এখানে কাট হলে আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাব, যখন কিনা আনান এসব টাইম ট্রাভেলের বিষয় কিছুই জানতো না, মানে সাধারণ একটা জীবনযাপন করতো। তো একদিন ও রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি ওকে ধাক্কা দিতেই যাচ্ছিল, তখনই একজন এসে ওকে বাঁচিয়ে নেয়, যেটা আর কেউ নয় বরং আমাদের বয়স্ক সু। তো তাকে দেখে আনান তো বেশ অবাক হয়ে যায়। তবে সু তখন ওকে ওই আংটিটা দেয় এবং বলতে থাকে, তুমি তাকে বাঁচাতে যাও, তাড়াতাড়ি তার কাছে ফিরে যাও, সে এখনও তোমার জন্য অপেক্ষা করছে। আনান তো এই লোকের কথা বুঝতেই পারে না। তবে দেখতে দেখতেই সেই বয়স্ক সু একেবারে জোয়ান শুয়ে পরিণত হয়। এই স্বপ্ন দেখেই আনানের ঘুম ভেঙে যায়। আনান বুঝতে পারে যে এভাবেই তো মডার্ন যুগে ওর কাছে ওই আংটিটা এসেছিল, তার মানে মডার্ন যুগেও সু আছে। তাই ও একটু দেরি না করে সেই জাদুঘরের দিকে ছুটে যায় যেখানে সেই চিঠিটা রাখা হয়েছিল। আগের বার এই চিঠিটা থেকে আনান শুধু একটু কবিতাই পড়েছিল, কিন্তু এবারও পুরো চিঠিটা পড়ে, যেখানে লেখা ছিল, আমি ভাবতাম আমাদের দেখা হওয়াটা হয়তো কাকতালীয়, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি এই সব কিছুই ছিল ভাগ্যের একটা খেলা। ছোটবেলায় যখন আমার মৃত্যু নিশ্চিত ছিল, তখন তুমি সেই অন্ধকারে আশার আলো হয়ে আমাকে এসে বাঁচিয়েছিলে। তুমি বলেছিলে তোমার থেকে দূরে থাকতে, কিন্তু আমি পারিনি। 21 বছর বয়সে যখন তুমি আমার জন্য চোখের জল ফেলেছিলে, তখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। 28 বছর বয়সে যখন 7 বছরের বিচ্ছেদের পরে তোমার সাথে আবারও আমার দেখা হয়, তখন আমার কাছে সেটাই ছিল জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমিও বুঝতে পেরেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, কিন্তু যখন তুমি আবারও চলে গেলে আমাকে ছেড়ে, তখন আমি বুঝতে পেরেছি আমাদের ভালোবাসাটা শুধু সময়ের আবর্তে ঘেরা একটা লুপ। তুমি চলে যাওয়ার পরে আমি সারা জীবনই তোমাকে খুঁজে বেরিয়েছি, তোমার জন্য অপেক্ষায় কাটিয়েছি। যদিও আমি তোমাকে খুঁজে পাইনি, তারপরও আমি কোনো আশাই ছাড়িনি, সারা জীবন তোমার জন্যই কাটিয়ে দিয়েছি।
এবার এসব কিছু পড়ে আনান তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং ওর হাত থেকে আংটিটি নিচে পড়ে যায়। তবে তখনই পিছন থেকে কেউ একজন এসে সেই আংটিটা তুলে নেয় এবং আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং আমাদের সু। তো এ থেকে বোঝা যায় যে সুও মডার্ন যুগে এসেছে। আর এখানেই এই ড্রামাটির এন্ডিং হয়ে যায়। তো এই ড্রামা নিয়ে আমি এখন আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তোমাদের কেমন লেগেছে তা তোমরাই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এমন এমন টাইম ট্রাভেলের নতুন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।